সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর যে আপন জীবনের গল্পের 937তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো বন্দনগরী চট্টগ্রামের ভাই মোহাম্মদ রাসেল হোসেনের জীবনের। মোহাম্মদ রাসেলের জীবনের এক হৃদয় কাঁপানো পারিবারিক করুণ বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে নবজাতক শিশুকে রেল লাইনে ফেলে আসা এক দাদি। আমি একটা বাস্তব সত্য কথা বলি। আমি হয়তো কথাটা আপনাদের অনেকের কাছে ভালো লাগবে না, তবে এটা বাস্তব যে আমি অনেকগুলো মানুষকে জিজ্ঞেস করেছিলাম যে ভাই, আপনি আপনার বিয়ের আগের জীবনে কেমন ছিলেন এবং বিয়ের পরের জীবনে কেমন আছেন। তাদের মাঝে বেশিরভাগ মানুষগুলোই একটা উত্তর দিল যে বিয়ের আগের জীবনটাই ভালো ছিল এবং বিয়ের পরের জীবনটা বিষণ্ণতায় ঘেরা। এরই মাঝে কিছু সংখ্যক মানুষ, সংখ্যায় যারা অনেক কম, তারা উত্তর দিল যে না রে ভাই, বিয়ের আগের জীবনটা সম্পূর্ণ অগোছালো ছিল, এলোমেলো ছিল, কিন্তু বিয়ের পরের জীবনটা একটু গোছালো, ভালো। বিয়ের পরের জীবনটাতে আমি ভালো আছি। তাদের সংখ্যা কিন্তু তুলনামূলকভাবে অনেক কম। কেন আমি জানি না আমাদের সমাজে এই ধরনের ঘটনাগুলো ঘটে। ইভেন আরেকটা বিষয়ে আমি নিশ্চিত করে বলি, বিশেষ করে প্রবাসীরাই তাদের বউকে একটু বেশিই ভালোবাসে। যারা বউয়ের সাথে সারাক্ষণ থাকে, বাংলাদেশে থাকে, কেন জানি তাদের বউয়ের প্রতি একটা অতৃপ্তি চলে আসে এবং সেই অতৃপ্তি থেকেই শুরু হয় পারিবারিক কলহর। সেই কলহরের জের থেকেই ঘটতে পারে রাসেলের জীবনে ঘটে যাওয়ার মতো এরকম মারাত্মক ঘটনাগুলো। বন্ধুগণ, আমি সবাইকে বিনীতভাবে রিকোয়েস্ট করবো, আপনি রাসেলের জীবনে ঘটে যাওয়া গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং গল্প শেষে রাসেল ভাইকে ঠিক আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ রাসেল মাহমুদ। আমার বাড়ি বন্দনগরী, চট্টগ্রাম। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার দাদা দাদি সহ আমার একজন কাকা। যদিও আমার দাদা দাদি আর কাকা গ্রামে থাকতো, শুধুমাত্র আমি, বাবা আর মা আমরা চট্টগ্রাম শহরের কোনো একটা বাসায় ভাড়া থাকতাম। তার বড় কারণ হচ্ছে আমার বাবা পেশায় ছিল একজন দলিল লেখক। চট্টগ্রাম শহরেরই কোনো একটা রেজিস্ট্রি অফিসে আমার বাবা দলিল লেখকের কাজ করত, যার সুবাদে আমাদের চট্টগ্রাম শহরেই থাকা হতো। আমার কোনো ভাই বোন ছিল না, এই জন্য বাবা মা দুজনেই আমাকে অনেক আদর আর ভালোবাসা দিয়ে বড় করে। ছোটোবেলা থেকে আমার কাছে মনে হয় আমি যেন কপাল পরা একটা মানুষ, যার ভাই নাই, বোন নাই, বাবা মায়ের এত ভালোবাসা নিয়ে জন্মেছে, তারপরেও কপাল পরা কেন, এই প্রশ্নটাই হয়তো আপনাদের মনে। তার বড় কারণ হচ্ছে আমি যখন একটু একটু করে বড় হই, জানতে শিখি, বুঝতে শিখি, তখন একটা বিষয় খুব খেয়াল করে দেখি যে প্রায় 24 আওয়ার্স, 24টা ঘন্টা আমার বাবা আর মায়ের মাঝে তুমুল পরিমাণের ঝগড়া লেগে থাকে। আমার মা আমার বাবাকে এক ফোঁটা পর্যন্ত সহ্য করতে পারে না। আমার বাবা দেখতে একটু ব্যতিক্রম ধর্মী মানুষ ছিল। ব্যতিক্রম ধর্মী বলতে আমার বাবা কিছুটা প্যারালাইসিস মানুষের মতো ছিল, প্যারালাইসডের মতো ছিল কিছুটা। যেমন হাঁটা চলা আমার বাবার খুব স্বাভাবিক মানুষের মতো ছিল না, একটু এগিয়ে বেঁকিয়ে হাঁটতো। আর আমার মা জননী দেখতে অনেক বেশি সুন্দর ছিল। জানি না এই কারণে কিনা, যখন একটু একটু করে বড় হই, আমি যখন স্কুলে পড়াশোনা করি, স্কুলে পড়াশোনা করা অবস্থায় আমি জানতে পারি যে আমার মায়ের নাকি পরকীয়া আছে। আমার বাবা যে বিল্ডিংয়ে ভাড়া থাকে, সেই বিল্ডিংয়ের বাড়িওয়ালার ছেলের সাথে। যদিও বাড়িওয়ালার ছেলে মেরিড পার্সন, তার বউ আছে, বাচ্চা আছে, এরপরেও ওই বাড়িওয়ালার ছেলের সাথে নাকি আমার মায়ের অবৈধ সম্পর্ক আছে। শুধু ওই জের ধরে আমার বাবা আর মায়ের মাঝে তুমুল পরিমাণের ঝগড়া হয়। দীর্ঘ প্রায় 5 বৎসরের মতো আমার বাবার এই বাড়িটা চেঞ্জ করার জন্য চেষ্টা করতেছে, যে বাড়িতে ভাড়া আছে। কিন্তু আমার মা একটা কথাই বলে যে তুমি যদি এই বাসা, মানে ভাড়া বাসাটা ছেড়ে অন্য কোথাও বাসা নাও, তাহলে আমি তোমাকে ডিভোর্স করে দিব, আমি তোমার সাথে সংসার করব না। এমন করে আমার বাবাকে হুমকি দেয়। কিন্তু আমার বাবা মায়েরকে একেবারে হারাবে বলে ওই ভাড়া বাসায়, বাড়িওয়ালার বাসায় আমার মাকে নিয়ে থাকতেছে। আমার বাবার এই কথায় চরম সত্যতাও আছে। সন্তান হিসাবে আমিও অনেক কুকৃত্য আমার মায়ের দেখেছি, যে কুকৃতির সাক্ষী আমার দুটি চোখ। এরকম অনেক কিছু দেখার পরেও আমি কখনো আমার বাবার কাছে কোনো কথা বলি নাই, কারণ আমি জানি আমার বাবার কাছে বললে বিষয়গুলো নিয়ে অনেক ঝগড়া হবে, ঝামেলা হবে, বাবা মায়ের মাঝে আবারও নতুন করে ঝামেলার সৃষ্টি হবে। এই জন্য আমি আমার বাবাকে কোনো রকমের বিষয়গুলো জানাই নাই। না জানিয়ে এই বিষয়গুলো আমি সম্পূর্ণ আমার নিজের মনের মাঝে ধরে রেখেছি।
বিষয়গুলো নিয়ে কোনো আলোচনা সমালোচনা কোনো কিছুই করিনি, কাউকে কোনো কিছু আমি বলিও নাই। কিন্তু বিষয়টা তো এইভাবে যাচ্ছে না। একটা সময় আমার বাসায় দারোয়ান আছে, আমাদের বাড়িতে দারোয়ান আছে এবং ড্রাইভার আছে, অনেকেই আছে যারা একটা একটা করে বিষয়টা আস্তে আস্তে করে নজরদারিতে নিয়ে আসে। তারা তখন পালাক্রমে আমার বাবার কাছে একজনের পর একজন এই বিষয় নিয়ে রিপোর্ট দিতে থাকে এবং এমন করতে করতে একটা পর্যায়ে আমার বাবা আমার মায়ের উপরে ক্ষিপ্ত হয়ে যায়। ক্ষিপ্তের পরিমাণ এত পরিমাণের বেড়ে যায় যে বাবা মাকে মারতে আসে এবং মা বাবাকে মারতে আসে। এই ঝগড়াঝাটির মাঝে আমার স্কুলের দিনগুলো কাটে। চলে আসে রমজানের ঈদ। রমজানের ঈদে আমরা যখন বাড়িতে যাই, আমি তখন আর বাড়ি থেকে আসি না। আমার দাদা দাদির কাছ থেকে আমি আসি না। তারা আমাকে, আমি বলি না যে আমি শহরে যাব। রমজান ঈদ শেষ হওয়ার পরে আব্বা মা আমাকে আনার জন্য চেষ্টা করে, আমি বলে আমি যাব না, কারণ ওইখানে গেলে আমার বাবা আমার মার সাথে ঝগড়া করে, আমার এসব ভালো লাগে না। এক পর্যায়ে আমি আমার বাবা মায়ের সাথে রাগ করে চট্টগ্রাম শহরে আর ফিরে গেলাম না। ফিরে না গিয়ে আমি তখন কী করলাম, আমাদের গ্রামের যে স্কুল আছে ওই স্কুলে ভর্তি হয়ে গেলাম। গ্রামের স্কুলে ভর্তি হওয়ার পরে বাবা মা তখন পুনরায় আবার চট্টগ্রামে ফিরে গেল এবং ফিরে যাওয়ার পরে দাদির মুখে শুনি প্রতিনিয়তই আমার বাবা আর মায়ের মাঝে ঝগড়াঝাটি হতে থাকে। এক পর্যায়ে হঠাৎ করে আমি স্কুলে থাকা অবস্থা আমার দাদি আমাকে খবর পাঠাইলো যে তাড়াতাড়ি গিয়ে রাসেলকে নিয়ে আয়, আমরা চট্টগ্রামে যাব, তার বাবা অসুস্থ। এটা জানার পর স্কুল থেকে আমাকে নিয়ে আসা হলো। আনার পরে আমার দাদি তাড়াহুড়ো করে আমাকে নিয়ে চট্টগ্রামের দিকে রওনা দিল। আমি জিজ্ঞেস করলাম যে দাদি কী হয়েছে? আমার দাদি তখন আমাকে বলো তোর বাবা বিষ খেয়েছে। আমি বললাম বাবা বিষ খেয়েছে কেন? বাবা বিষ খেলো কেন? বলে তোর মা চলে গেছে। কোথায় চলে গেছে? আমার দাদি বলে যে বাসায় ভাড়া থাকতি ওই বাসায় বাড়িওয়ালার ছেলের সাথে দেশের বাইরে চলে গেছে। এটা শোনার পর আমার তখন এত কষ্ট হলো, বাবাকে দেখার জন্য আমি আর দাদি তড়িঘড়ি করে হসপিটালে ছুটে গেলাম এবং হসপিটালের বেডে আমার বাবার তখন নিথর দেহটা পড়ে আছে। মানে আমার বাবা তখনও মরেনি, কিন্তু অবস্থা খুবই খারাপ। ডাক্তার বলে যে ওনাকে বাঁচানোটা খুব ক্রিটিক্যাল হয়ে যাবে। তারপরেও দীর্ঘ প্রায় 17 দিনের মতো আমার আব্বা হসপিটালে ভর্তি থাকে। যেহেতু একজন প্যারালাইজড মানুষ ছিল, ওনার শরীরে এই বিষের দখলটা কাটিয়ে উঠতে অনেকটা সময় লেগে যায়। 17 দিন পরে আমার দাদি তখন স্ট্রেট আমার বাবাকে বলল যে তোর আর এই ধরনের কাজকর্মের দরকার নেই, যা হওয়ারটা হয়েছে তুই চলে। আমার দাদি আমার বাবাকে আনার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু আমার বাবা বলল জীবন যুদ্ধে আমি হেরে যাব না, আমি আবারও নতুন করে কাজ করব, অন্তত আমার সন্তান রাসেলের মুখের দিকে তাকিয়ে হলেও আমি কিছু না কিছু একটা করব। পুনরায় আমার বাবা আবারও ওই রেজিস্ট্রি অফিসে চাকরি শুরু করলো। আমি তখন গ্রামে আছি। কিছুদিন পরে হঠাৎ করে আমার দাদির মুখে একটা সুখবর শুনতে পাই। সুখবর হচ্ছে এইটা যে আমার বাবা নাকি সেকেন্ড টাইম আবারও বিয়ে করেছে। ওই মুহূর্তে আমার দাদাভাই মারা যায় এবং দাদির শারীরিক অবস্থাটাও খুব বেশি একটা ভালো না। যখন আমার আব্বা সেকেন্ডলি বিয়ে করে, আমার দাদি তখন আমার আব্বাকে ডিরেক্টলি বললো একটা কাজ কর, তুই যেহেতু এখন বিয়ে করছিস তাহলে তোর বউকে নিয়ে তুই বাড়িতে আয়, মানে তোর বউকে বাড়িতে রাখ, গ্রামে রাখ, কারণ শহরে রাখলে মেয়েরা খারাপ হয়ে যায়। বিভিন্ন ধরনের মানুষের সাথে উঠা বসা চলাফেরা এবং তাদের অনেক কিছুর পরিবর্তন ঘটে। একটা কাজ কর, তুই তোর বউকে বাড়িতে নিয়ে আয়। মানে আমার মাকে বাড়িতে পাঠিয়ে দিতে বললো আমার সৎ মাকে আমার দাদি। এটা বলার পরে একটা পর্যায়ে আমার আব্বা বললো যে ঠিক আছে আমি ওকে বাড়িতে পাঠিয়ে দিব। এরপরে আমার সৎমাকে আমার আব্বা তখন বাড়িতে পাঠিয়ে দেয়। বাড়িতে পাঠানোর পরেই আমার সৎমা কিন্তু প্রথম দিকে অনেকটাই ভালো ছিল, আমাদের সাথে অত্যন্ত ভালো ছিল। আর আমরা যে গ্রামে বসবাস করতাম চট্টগ্রামের, ওই গ্রামটা মোটামুটি অনেক বড় একটা গ্রাম ছিল এবং সেই গ্রামে আমার দাদা প্রচুর পরিমাণে ধনাঢ্য একজন ব্যক্তি ছিল। আমার দাদার অগাধ সয় সম্পত্তি ছিল, এত বেশি সয় সম্পত্তি যে আমি বলেই শেষ করতে পারবো না। আমার দাদার এত সয় সম্পত্তির মালিক ছিল, এক কথা আমার বাবা ওই গ্রামের রাজা ছিল। এরপরে আমার সৎমা যখন এই গ্রামে আসে, সবাই আমার সৎমাকে অনেক আদর করে, যত্ন করে, ভালোবাসে। আমার পূর্বপুরুষরা অনেক ভালো ছিল, বিষয়গুলো জানায়। আমার সৎমা তখন আমাদের সাথে অনেক ভালো দিন যাপন করতেছিল। আমি তখন অনেক বড়, প্রায় অনেকটাই বড়। এরকম করতে করতে একটা পর্যায়ে আমার সৎমায়ের ঘরে একটা পুত্র সন্তান আসে, যার নাম হচ্ছে সিয়াম। আমার ছোটো ভাই সিয়াম আসার পর আমি সিয়ামকে অনেক আদর করতাম, যত্ন করতাম। সিয়ামের বয়স যখন প্রায় 1 বছরের কাছাকাছি, ঠিক ওই মুহূর্তে আমার দাদিমণি মারা যায় এবং দাদা দাদি দুজনেই যখন আমাকে ছেড়ে চলে যায়, তখন আস্তে আস্তে করে আমার সৎমায়ের আচরণের পরিবর্তন ঘটতে থাকে। প্রথম দিকে তিনি আমাকে অত্যন্ত আদর করতো, যত্ন করতো, ভালোবাসতো, কিন্তু শেষের দিকে আমি দেখলাম যে ওনার ভালোবাসার মাত্রাটা আস্তে আস্তে করে আমার দিকে কমতে থাকে। তিনি কারণে অকারণে আমার বাবার কাছে আমার নামে বিচার দিয়ে থাকতো এবং প্রতি 15 দিন পর পর যখন বাবা বাড়িতে আসতো, বাবা আমার নামে এতগুলো রিপোর্ট শুনতো। শোনার পরে এগুলা বিবেক বিবেচনা না করে আমার বাবা আমাকে মারতে শুরু করতো। ক্লাস 8-10-এ পড়তাম আমি ওই সময়, কিন্তু সময় যখন আমাকে এইভাবে মারতো,
আমি জিনিসগুলো নিতে পারতাম না যে আমি এত বড় একটা ছেলে হইলাম, এরপরে আমার বাবা আমার গায়ে হাত তোলে। আমি তো কোনো অন্যায় করি নাই, এবং সৎমা যা বলে আমার বাবা তাই শোনে। আমার সৎমায়ের কথায় উঠে বসে সমস্ত কিছু আমার সৎমায়ের কথায় চলে। তা আমি দেখলাম যে আমি এই পরিবারের ছেলে হিসেবে এক বিন্দু পরিমাণে রেসপেক্ট, মূল্যায়ন আমার পরিবারের কাছে আমার নাই। তাহলে আমি এই পরিবারে থাকবো কেন? এরকম হয় যে আমি আমার সৎমায়ের কাছে 10টা টাকা চাইলে আমার সৎমা আমাকে 10টা টাকা দেয় না, এবং সবসময় কিন্তু বাবা আমার জন্য এক্সট্রা মাকে টাকা দেওয়া যাইতো। তো এরপরে একটা পর্যায়ে আমার মা আমার বাবার কাছে এরকম রিপোর্ট দিতে শুরু করে যে আমি নাকি স্কুলে গিয়ে বিভিন্ন ধরনের মাদক সেবন করি। অবশ্য আমাদের এলাকাতে এই মাদকের সমস্যাটা ছিল, বেশিরভাগ মানুষ এই মাদকের ব্যবসাটাই করতো, এবং মাদকের অনেক সমস্যা ছিল, যার জন্য আমার আব্বা আমার সৎমায়ের কথা মুহূর্তের মধ্যে বিশ্বাস করে নিল যে হ্যাঁ আমি সম্ভবত মাদক সেবন করি। এই নিয়ে শুরু হলো আরেক রকমের ঝগড়া। একদিন বাবা বাড়িতে আসলো বৃহস্পতিবারে, আমি ঘুমিয়ে আছি। তা আমার সৎমাজি কী বলছে আমি জানি না, এই ঘুমের মধ্যে বাবা গিয়ে আমাকে মারতে শুরু করছে। আমার বাবা প্যারালাইজড মানুষ ছিল, মারতে শুরু করছে। মায়ের একটা পর্যায়ে আমি ঘুম থেকে হঠাৎ করে উঠে সহ্য করতে পারি নাই, আমি এলোপাতাড়ি ঘুষাতে শুরু করি। ঘুষির একটা পর্যায়ে আমার বাবার মুখের মধ্যে ঘুষি লেগে যায় এবং বাবার দাঁত ফেটে রক্ত বেরিয়ে যায়। এমত অবস্থার ভিতরে আমি দেখলাম যে বাবার যেহেতু এরকম একটা অবস্থা, আমি তখন ভয়ে ঘর থেকে পালিয়ে যাই, বেরিয়ে যাই। এটাই ছিল আমার গ্রাম থেকে বেরিয়ে আসার শেষ ঘটনা। আমি তখন গ্রাম থেকে বেরিয়ে চলে আসার পরে চট্টগ্রাম শহরে যাই। সেখানে আমাদের এলাকার কিছু মানুষ আছে, তারা বিভিন্ন ধরনের কাজকর্ম করে। ওদের সাথে আস্তে আস্তে লিঙ্ক আপ তৈরি করি, এবং সেখানে তাদের সাথে কয়েকদিন ধরে থাকার পরে বুঝতে পারলাম যে আমার বাবা আমাকে হারিকেন দিয়ে খোঁজা শুরু করছে যে আমি কোথায় আছি। পরে চিন্তা করলাম যে পরিচিত মানুষদের সাথে থাকলে আমার বাবা একদিন না একদিন আমাকে খুঁজে বের করে ফেলবে, এবং বাড়িতে যদি আবার আমাকে নিতে পারে আমাকে মেরেই ফেলবে। এই বয়সে আমি তখন চট্টগ্রামের ফেরিবোট বলে একটা জায়গা আছে, ওইখানে চলে গেছি। এবং সেখানে যাওয়ার পরে একটা দারোয়ানের সাথে কথাবার্তা বলে একটা গার্মেন্টসে প্রথমে হেল্পারের একটা চাকরি নেই। ওই দারোয়ানের বাসায় আমি থাকতে শুরু করি। দারোয়ানের বাসায় থেকে আমি তখন গার্মেন্টসের হেল্পারে চাকরি করি। আমি পরিবারের সাথে আর কোনো যোগাযোগ রাখিনি। আমার বাবা মা ভাই কিংবা পরিবারের অন্য কোনো মানুষের সাথে আমার আর কোনো যোগাযোগ ছিল না। আমার জীবনটা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী কষ্টের একটা জীবনে পরিণত হয়ে গেল। দিনকে রাত আর রাতকে দিন বানিয়ে আমি তখন গার্মেন্টসে চাকরি করি, এবং মোটামুটি যা 2-1 টাকা ইনকাম করি সেই দিয়ে আমার দিনকালগুলো বড্ড ভালোই কাটতেছিল। এমন করে সময়গুলো সামনের দিকে পার হতে হতে একটা পর্যায়ে আমি মোটামুটি অনেকটাই বড় হই, এবং আমি একটু গম্ভীর স্বভাবের মানুষ ছিলাম। প্রয়োজন ছাড়া খুব বেশি কারোর সাথে কথা বলতাম না, বেশিরভাগ সময় একা একা থাকতাম, এবং মন বেশি খারাপ থাকলে আমি হেডফোন কানে দিয়ে গান শুনতাম। এই ছোটোখাটো বিষয়গুলো আমার মাঝে ছিল। কারোর সাথে খুব বেশি কথা না বলা, গম্ভীর জীবন কাটানো, হেডফোন কানে দিয়ে গান শোনা, এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর ভিতরেও আস্তে আস্তে করে আমাকে আমাদের গার্মেন্টসের অনেক মানুষরাই ফলো করতো। সবাই বলতো যে কাজের সময় কাজ করে, এবং যেই সময় যেই কাজ করা দরকার আর রাসেল ঠিক সেই কাজটাই করে। এই জন্য সবাই আমাকে অনেক আদর করে, যত্ন করে, ভালোবাসে। অমতো পর্যায়ে আমার তখন আমাদের গার্মেন্টসে চাকরি করে একটা মেয়ে, মুক্তা আক্তার, ওর বাড়িও চট্টগ্রামে, কিন্তু ওর বাবা মাও মারা গেছে। ওর দাদি ওর নানির সাথে থাকতো, নানির সাথে গার্মেন্টসে চাকরি করতো। তো মামাতো ভাইয়েরা ওরে অনেক ক্ষতি করতো, খারাপ কাজ করার জন্য চেষ্টা করতো। ওই সময় ওই নানির বাড়ি থেকে পালিয়ে চলে আসে গার্মেন্টসে, এবং ও গার্মেন্টসে চাকরি করে অন্য মেয়েদের সাথে থাকে। এই মেয়েটা, ওর মেন্টালিটি আমার সাথে অনেক যায়। এই মেয়েটা এসএসসি পাস করেছে, মোটামুটি শিক্ষিত অন্য মেয়েদের তুলনায়। তা আমাকে একদিন মেয়েটা জিজ্ঞেস করে যে রাসেল ভাই, একটা কথা জিজ্ঞেস করবো, যদি রাগ না করেন। আমি বললাম না রাগ করার কি আছে, বলেন। তা আমাকে বলে যে গার্মেন্টসে তো অনেক ছেলেরাই আছে, তার তো সবাই মেয়েদেরকে ডিস্টার্ব করে বা ইপটিজিং করে, মেয়েদের সাথে সম্পর্ক তৈরি করতে চায়, কিন্তু আপনি ভাই সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী একটা মানুষ, সবসময় একা, গম্ভীর, এবং কেমন জানি একটা ভাব নিয়ে থাকেন। এটা আপনার কেমন অহংকার বলেন তো? আমি তখন বললাম এটা আমার অহংকার না তো, আমি ছোটোবেলা থেকে এরকম, খুব বেশি কারোর সাথে কথা বলতে চাই না, এবং প্রয়োজন ব্যতীত কথা বলি না, আমি একটু এরকমই। আমাকে বলে আমি না জানি না, আপনার উপর জানেন আমাদের গার্মেন্টসের সব মেয়েরাই ক্রাশ, সবাই আপনাকে অনেক পছন্দ করে এবং আপনার সাথে রিলেশন করতে চায়। আমি বললাম আমার সাথে সবাই রিলেশন করবে, এটা কী ধরনের কথা? আমি আসলে ওই টাইপের ছেলে না, কোনো প্রেম প্রীতি ভালোবাসা এসব আমাকে দিয়ে হবে না। এমন করে তখন সময়গুলো কাটতে থাকে, কিন্তু এই মুক্তা মেয়েটা আমাকে প্রতিনিয়তই ডিস্টার্ব করতে থাকে। অবশ্যই আমি এটাকে ডিস্টার্বই বলবো, যেহেতু আমি এটা পছন্দ করি না। আমার সাথে আমার এই অপছন্দনীয় কাজটাই করার জন্য চেষ্টা করে। সো আমার কাছে মনে হলো যে না, এটা যেন আমার জন্য খুবই ডিস্টার্ব। আমি কথা বলি না, চুপচাপ থাকি। ও খালি আমাকে একটার পর একটা প্রপোজাল দিয়েই যাচ্ছে, কখনো এর মাধ্যমে, কখনো ওর মাধ্যমে, এরকম করে দীর্ঘদিন প্রপোজাল দিয়ে যাচ্ছে। আমি ওর কোনো প্রপোজালে অ্যাকসেপ্ট করি না বা ওর সাথে কোনো কথা বলি না। এরকম করে বেশ কয়েকটা দিন কেটে গেল।
একদিন আমি গার্মেন্টস থেকে যাওয়ার পথে আমার একটা সমস্যা আছে ভাই। সমস্যা হচ্ছে কি, আমার মাথার মধ্যে বৃষ্টির ফোঁটা পড়লে আমার জ্বর উঠে যায়। এটা একদম ছোটোবেলা থেকে অভ্যাস যে আমি বৃষ্টিতে ভিজতে পারি না। আমার বৃষ্টির ফোঁটা আমার মাথায় পড়লে আমার মানে জ্বর আসে যায় সাথে সাথে। এই জন্য দেখা গেল কি যে আমি একদিন গার্মেন্টস থেকে মোটামুটি ভিজতে ভিজতে বাসায় গেছিলাম। যাওয়ার পর আমার প্রচণ্ড জ্বর আসছে এবং এত পরিমাণে জ্বর আসছে যে আমি শোয়া থেকে উঠতে পারি না। খুব খারাপ অবস্থা হয়ে গেছে, খাওয়া দাওয়া করতে পারি না এবং প্রায় 2 দিনের মতো কেটে গেল আমি গার্মেন্টসে যাচ্ছি না। এবং আমার কাছে যে ছোট্ট মোবাইল ফোনটা ছিল এটাও বন্ধ করে রেখেছি, কারণ ফোনটাও রিসিভ করতে পারি না। অনেক সময় গার্মেন্টস থেকে অনেকেই ফোন করে, আমি ধরতে পারি না। এই জন্য ফোনটাও বন্ধ করে রেখে খুব কষ্ট করে 2টা দিন কাটাইলাম। 2 দিন পরে একদিন মানে আপনার দুপুরের পরে লাঞ্চ আওয়ারের পরে হঠাৎ করে দেখলাম যে মুক্তা মেয়েটা আমার বাসায়, মানে দরজা ধাক্কাচ্ছে। আমি একটু বস্তি লেভেলের ঘরের মধ্যে থাকতাম। পরে দরজা খুললাম, দেখি যে মেয়েটা। ওকে দেখে তো আমি খুব অবাক। আমি তখন খুব শুকিয়ে গেছিলাম। আমাকে বলে, রাসেল কী হয়েছে তোমার? আমি বললাম কিছু হয়নি তো, আমি ঠিক আছি। আমাকে বলে, না তুমি ঠিক নাই, তোমার চেহারা অনেক শুকিয়ে গেছে, চোখগুলো ঘরতে ঢুকে গেছে, তোমার মুখটা অনেক শুকিয়ে গেছে, কী হয়েছে বলো তো? আমি বললাম যে না আমার কিছুই হয় নাই। ও তখন ঘরে ঢুকলো, ঢুকার পর একদম বিশ্রী গন্ধ পাইলো। গন্ধ হচ্ছে কি জানেন, ব্যাচেলার ছেলেদের ঘরে এমনি একটু বেশি গন্ধ থাকে এবং তার উপরে আমি অনেক দিন ধরে গোসল করি না, বাসায় সব কিছুই মোটামুটি একটু ময়লা হয়ে আছে। ও তখন কী করলো, গিয়ে হচ্ছে আমার যে খাবারের যে পাতিল আমার কিচেনে ঢুকলো এবং ঢুকার পরে দেখলো যে আমার ঘরে কোনো রকমের রান্নাবান্না নাই এবং সব কিছু শুকিয়ে আছে এবং অনেকগুলো বাইরে থেকে অনেক সবজি টবজি এটা ওইটা এনে খেয়েছি, এগুলোর মানে নোংরা প্যাকেট পড়ে আছে। ও তখন করলো কি, মুহূর্তের মাঝে সব পরিষ্কার করতে শুরু করলো। আমি ওকে বললাম যে মুক্তা তুমি এসব কেন করতেছো? এখানে অনেক খারাপ ছেলেরাও থাকে এই বস্তিতে, আমি একটা অবিবাহিত ছেলে, তুমি আমার ঘরে ঢুকছো, আমার একটা সমস্যা হতে পারে, তুমি বেরিয়ে যাও। আমাকে বলতেছে একদম খবরদার, উল্টাপাল্টা কথা বলবা না, বেরিয়ে যাবো মানে তুমি তো এখানে থাকলে মরে যাবে, এত পরিমাণে ডাস্ট ময়লা, এখানে থাকলে তো তুমি বাঁচবা না। একবার যে দেখা গেল তখনও ওইখানে মানে সব পরিষ্কার একদম মানে পরিষ্কার করতে শুরু করলো। তা আমি ওকে আর কোনো কিছুই বললাম না, যেহেতু এই ধরনের কাজকর্ম করতেছে, ওর মতো করে সব কিছু পরিষ্কার করে। এবং করার পরে ও আমাকে বলতেছে যে তুমি আজকে কতদিন ধরে খাওয়া দাওয়া করো না বলো তো, কতদিন ধরে তোমার পেটে খাবার যায় না? আমি বললাম দেখো আসলে আমার অবস্থাটা এমনিতেই খুব খারাপ, আর প্লিজ তুমি আমাকে এর উপরে বিরক্ত করো না। দেখা যায় তুমি আমার রুমে আসছো, এটাই আমার জন্য অনেক ঝামেলা, কারণ কেউ না কেউ যদি দেখে ফেলে তাহলে আমাকে অনেক বড় মানে প্রবলেম সাফার করতে হবে। ও আমাকে বলে এখানে প্রবলেমের কিচ্ছু নাই, কেউ কিচ্ছু বলবে না। কেন কেউ কিছু বলবে? কেউ যদি কিছু বলে তাহলে আমরা ডিরেক্টলি গিয়ে বিয়ে করে ফেলবো। আমি ওর কোনো কথা শুনলাম না, ও তখন রান্নাবান্না শুরু করে দিল। আমি পিছন থেকে বলতেছি মুক্তা তুমি গার্মেন্টসে যাও না আজকে? ও বলে হ্যাঁ আমি ছুটি নিয়ে চলে আসছি। পরে মুহূর্তের মধ্যে রান্নাবান্না করলো, নিজে বাইরে গেলো, সবজি টবজি কিনে আনলো, বাসায় অনেক কিছু ছিল না এগুলো কিনে আনছে, এনে রান্নাবাড়া করছে। রান্নাবাড়া করে ও তখন বিকেলবেলা আমাকে নিজে বাথরুমে ঢুকাইছে। আমি বললাম যে আমি গোসল করতে পারবো, তুমি বেরিয়ে যাও। ও তখন বেরি না হয়ে জোর করে আমাকে গোসল করাইলো। আমার মনে হয় আমি 3 দিন পরে শরীরে পানি ঢাললাম এবং শরীরটা তখন একেবারে শিন দিয়ে উঠলো, এমন একটা অবস্থা। এবং নিজের হাতে ডোলে আমাকেও গোসল করালো। গোসল সম্পূর্ণ হওয়ার পরে আমার শরীর হাত পা সব কিছু শুকনো কাপড়ে মুছে দিয়ে খাটের উপর বসিয়ে গরম গরম ভাত আর সবজি আমার জন্য নিয়ে আসলো। নিজ হাতে লোকমা দিয়ে আমাকে খাওয়াই দিল। আমি ওর হাতের খাবার খাচ্ছি আর আমার কাছে মনে হচ্ছে আমি যেন অন্য কোনো রাজ্যে হারিয়ে যাচ্ছি। এমন আদর যত্ন আর ভালোবাসা সেই ছোটোবেলায় আমার মায়ের কাছে পেয়েছিলাম, যেই মা আমাকে ছেড়ে যাওয়ার পরে আজ পর্যন্ত একটা বারের জন্য আমার কোনো খবর নেয়নি। শুনেছিলাম আমার মা নাকি বিদেশের মাটিতে বিন্দাস আছে, কিন্তু কখনোই তার এই হতভাগা কপাল পড়া সন্তান রাসেলের একটা খবর আমার মা নেয়নি। যখন মায়ের কাছে ছিলাম তখন মা আমাকে তো আদর করতো, যত্ন করতো, ভালোবাসতো যে একটা সেকেন্ড আমি মাকে ছাড়া থাকতে পারতাম না এবং মাও আমাকে ছাড়া থাকতে পারতো না। সেই মা এক পরপুরুষের ভালোবাসা পাওয়ার পরে মুহূর্তের মাঝে এমন করে পাল্টে যাবে এটা আমি চিন্তাও করতে পারিনি। আজকে যখন মুক্তা নিজ হাতে লোকমা ধরে আমার মুখে ভাত তুলে দিচ্ছে, তখন ছোটোবেলায় সে মায়ের স্মৃতিগুলো আমার চোখ বিচিয়ে দিয়েছে। আমি তখন কান্না করতে থাকি। আমাকে বলে কী ব্যাপার রাসেল, কান্না করো কেন? আমি বললাম যে না এমনি আমার ভালো লাগতেছে না, শরীরটাও জানি কেমন খারাপ লাগতেছে, আর তুমি তো জানো আমি অনেক জ্বরে ভুগতেছি। আমাকে বলে খাবারটা খেয়ে একটু ওষুধ খাও, ঘুমিয়ে যাও, দেখবা তোমার জ্বর ভালো হয়ে যাবে। একরকম জোরপূর্বক ও তখন কী করলো, আমাকে খাওয়ালো এবং খাওয়ানোর পরে আমাকে শোয়াই দিল, ওষুধ খাওয়াইলো, শোয়াই দিল। আমি শুয়ে গেলাম, মুহূর্তের মধ্যে ভাই আমার ঘুম চলে আসছে। কখনও চলে গেছে সেটা আমি জানিও না, এবং যাওয়ার সময় বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়ে গেছে। তো বাইরে থেকে দরজাটা লাগিয়ে দিয়ে চলে গেছে। এরপরে
আমার কি হলো, আমি যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম যে প্রায় রাত 9টার মতো বাজে এবং আমার শরীরের তখন একদম ঠান্ডা হয়ে গেছে। আমার জ্বরের যে প্রবলেমটা ছিল, জ্বর মোটামুটি ভালো হয়ে গেছে, শরীরটা অনেক হালকা লাগতেছে, অনেক পাতলা লাগতেছে। আমার তখন মনে হলো যে আলহামদুলিল্লাহ, তাহলে তো মনে আমি সুস্থ হয়ে গেছি, এখন আমি ঠিক আছি। এবং যখনই ঘরের দরজা খুলতে গেলাম দেখলাম যে বাইরে থেকে দরজাটা লাগানো। পরে ভাবলাম যে কী করি, মোবাইল নাম্বারটা হাতে নিলাম, নিয়ে পাশের বাড়িওয়ালারে কল দিলাম। কল দিয়ে বললাম যে কাকা, আমার ঘরের দরজাটা মনে হয় বাইরে থেকে লাগানো, একটু খুলে দেন তো। কাকা তখন আসার পরে দেখে যে বাইরে তালা মারা। তিনি আমাকে বলে, বাইরে থেকে তো তালা মারা। আমি বললাম, কি বলেন, তালা মারা? বলে, হ্যাঁ বাইরে তালা মারা, তালা তো লক করা। পরে আমি কী করলাম, আমার কাছে তো মুক্তার ফোন নাম্বারও না যে আমি তাকে ফোন করব। আমি তাকে আর ফোনও করতে পারি না। এই ঘরের ভিতরে আমি বন্দি হয়ে পড়ে আছি। প্রায় রাত্র 11:30টার দিকে তখন মুক্তা ঘরের তালা খুলে ঘরের ভিতরে ঢুকছে। আমি মোটামুটি একটু রেগে গেলাম যে কী ব্যাপার, তুমি ঘরের তালা মেরে গেলা কেন? আর তোমার কোনো ফোন নাম্বারও আমার কাছে নাই, আমি তোমার কই পাবো? এই ঘরের ভিতর আমার বন্দি করে গেলা। যদি আমার কোনো সমস্যা হতো, বলে কী সমস্যা, ঘরে তো বাথরুম আসতেই, সবই তো তোমার ঠিক আছে, বাইরে যেতে হবে কেন? এই জ্বরের শরীরে যাতে বাইরে যেতে না হয় এই জন্য আমি বাইরে থেকে তালা মেরে গেছি, যাতে তুমি ঘরের মধ্যে থাকো। আমি বললাম, মুক্তা এত ভালো আবার ভালো না। আমাকে বলে, বেশি কথা বইল না তো। এই বলে ও আমার মাথার মধ্যে আবারও তেল দিতে থাকে, হাত পায়ের মধ্যে তেল মালিশ করতে থাকে। এবং দেখতে দেখতে ঘড়ির সময় প্রায় রাত দুপুর। আমি তখন তারে বললাম যে মুক্তা, রাত তো অনেক হয়ে গেল, তুমি কি যাবা না? আমাকে বলে, আমি কি যাওয়ার জন্য আসছি নাকি? বললো, মা এইটা তুমি কি বলো, তুমি যাওয়ার জন্য আসছো না মানে? আমাকে বলে, এরকম একটা অসুস্থ মানুষকে ঘরে রেখে, আমি অসুস্থ একটা মানুষকে একা রেখে আমি কি ঘুমাইতে পারবো বলো? আমি বললাম, তাহলে? আমাকে বলে, তাহলে আর কি, তাহলে হচ্ছে আমি তোমার সাথেই থাকবো। আমি বললাম, নাউজুবিল্লাহ, এটা হতে পারে না, আমি কি তোমাকে বিয়ে করছি? তুমি আমাকে আর বিবাহিতা বউ নাকি যে তুমি আমার সাথে একই ঘরে থাকবা? ও আমাকে বলে, হ্যাঁ একই ঘরে থাকবো, কিন্তু একই ঘাটে থাকবো সেটা তো বলি নেই। আমি তোমার সাথে একই ঘরে থাকবো, ইটস ফাইন, কিন্তু তোমার সাথে আমি কোনো রকমের কোনো কিছু করবো না, তুমি ভয় পেও না। আমি রাতের বেলায় তোমার হাত পা মেসেজ করে দিব এবং তোমাকে চুপটি করে ঘুম পাড়াই দিব। আমি তখন বললাম, দেখো মুক্তা, এসবের আমার কোনো প্রয়োজন নাই, আমি ঠিক আছি, আমি ভালো আছি, প্লিজ বুঝতে চেষ্টা করো। যতভাবে আমি ওকে বোঝানোর চেষ্টা করি, ও কোনোভাবেই আমার কোনো কথাই শুনতেই চায় না, মানে আমার কোনো কথা আমলেই নিচ্ছে না। শেষ পর্যন্ত আমাকে বললো যে দেখো, তুমি এরকম পাগলামি করো না, তুমি যদি বেশি ঝামেলা করো, এখানে চিল্লাফিল্লা করো, আশেপাশের বাসা থেকে মানুষ আসবে অ্যান্ড এটা বাড়িওয়ালার কানে যাবে, আমরা রাতটা কোনো মতে কাটাই দিই, কিচ্ছু হবে না, তুমি ভয় পেও না। এবং ঠিকই ও আমাকে রাতের মধ্যে আমার মাথা টিপতে 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 একটা হচ্ছে আমাকে ঘুম পাড়াই দিল। এবং ফজরের পরে আমার ঘুম ভাঙছে, ঘুম ভাঙার পরে দেখি যে ও আমার বাসার নিচে ফ্লোরে একটা বিছনা বিছিয়ে একটা আমার লুঙ্গিকে এরকম পোটলা বানিয়ে মাথার নিচে দিয়ে শুয়ে আছে। আমার তখন মেয়েটাকে দেখে খুব মায়া লাগলো। ফজরের পরে আমি তখন তার নিচে গেলাম, নিচে গিয়ে তার মাথায় হাত বুলাই দিচ্ছি, এমন সময় তার ঘুমটা ভেঙে গেল। আমাকে বলে, কী ব্যাপার, তুমি আমার মাথায় হাত বুলাই দিচ্ছ, কোনো কারণ? আমি বললাম যে না, এমনি, তুমি ঘুমাচ্ছিলে তো, দেখতে সুন্দর লাগতেছে। বলে, তাই বেশি সুন্দর লাগলো? আমি বললাম, অনেক লাগলো। এবং ওই মতো আমাকে জড়িয়ে ধরে বললো যে রাসেল, আমি তোমাকে অনেক ভালোবাসি, প্লিজ তুমি আমাকে বিয়ে করে তোমার ঘরের বউ বানিয়ে রেখে দাও, আমি সারা জীবন তোমার এত সেবা যত্ন করব যে তুমি বুঝতেই পারবা না, তোমার জীবনটা কত সহজে কেটে যাবে, প্লিজ। এই কথাটা বলার পর আমার ভিতরেও তখন যে কেমন যেন একটা আবেগ কাজ করতে শুরু করে। এই ধরনের আবেগ আমার জীবনে এর আগে কখনোই আসে নাই। আমি সবসময় নিজেকে পাথর বানিয়ে রাখতাম, নিজের মাঝে আবেগ, ইমোশন, ভালোবাসা, এই জিনিসগুলোকে আমি সবসময় দূরে সরিয়ে রাখতাম। কোনো সময় এই জিনিসগুলোর কাছাকাছি আমি পৌঁছাইতাম না। তো ওই যখন এরকম করে আমাকে জড়িয়ে ধরলো, আমার সাথে কথা বললো, তখন কেমন যেন আমার মনটা অনেকটাই কাদা মাটির মতো নরম হয়ে গেল। মুহূর্তের মাঝে ওর সাথে আমার একটা নতুন প্রেমের সম্পর্ক শুরু হলো, যে প্রেমের নাম হচ্ছে ভালোবাসা। এবং এই ভালোবাসার পর থেকে ওকে আমি মনে প্রাণে অনেক ভালোবাসি। গার্মেন্টসে যাই, গার্মেন্টসে থাকি, সবাই জানে তখন মুক্তার সাথে আমার এই সম্পর্কের ব্যাপারটা। এবং ও আমার বাসায় আসে, রান্নাবাড়া করে, খাওয়া দাওয়া করে, থাকে আমার সাথে। তো অনেক সময় চিন্তা করি, যেহেতু বস্তি এলাকা, কোন সময় কোন মানুষ এসে ধরে ফেলে এবং ধরার পর একটা সমস্যার মধ্যে পড়ে যাব, তো যার জন্য আমি বিয়েটা করে ফেলি। এবং সেই সময় আমি তখন মুক্তাকে একটা কোডে নিয়ে আমি তখন বিয়ে করে ফেলি। সম্পূর্ণ আমি সহ আমার গার্মেন্টসের কিছু বন্ধুবান্ধব ছিল, ওদেরকে সবাইকে সাথে করে নিয়ে আমি আমার বিবাহটা খুব সুন্দর করেই শেষ করি। এবং বিবাহর কাজ শেষ হওয়ার পরে আমি মুক্তাকে নিয়ে তখন বাড়িতে বলতে আমার বাসায় আছি। এবং এরপরে আমরা দুজনে একসাথে থাকতে শুরু করি। দীর্ঘদিন পেরিয়ে গেল, অনেকগুলো দিন পেরিয়ে গেল। মুক্তা অলওয়েজ আমাকে বলতো, তুমি তোমার বাড়ির কথা আমাকে কেন বলো না, তোমার বাড়ির কথা কেন বলো না, এরকম করে আমাকে প্যারা দিত।
একটা পর্যায়ে আমি বললাম যে হ্যাঁ আমার বাড়ি আছে, তো আমার ঘর আছে, আর বাড়ি ঘর না থাকলে আমার আইডি কার্ড কী করে হলো, তোমাকে বিয়ে কী করে করলাম। ও আমাকে বলে তাহলে তুমি বাড়ি যাও না কেন, কেন বাড়িতে যাও না, তোমার কি বাড়ি যেতে ইচ্ছে করে না। আমি বললাম দেখো আমার এসব ভালো লাগে না, আর আমি বাড়িতে যাইও না, আমার অনেক সমস্যা আছে। এবং আমি আমার যখন পারিবারিক যে বিষয়গুলো, এই বিষয়গুলো আস্তে আস্তে করে ওকে বলতে থাকি। একটা পর্যায়ে আমাকে খুব প্রেশার দেয়, তুমি বাড়িতে চলো, আমাকে বাড়িতে নিয়ে যাও, আমি তোমার বাবাকে দেখবো, মাকে দেখবো, তোমার দাদাকে দেখবো, দাদিকে দেখবো, প্লিজ আমাকে নিয়ে চলো। আর আমি তোমার দাদা দাদি তো নাই, মানে পরিবারের মানুষদেরকে দেখবো, আমাকে নিয়ে চলো। আমি তখন বললাম যে দেখো সময় হলে নিয়ে যাবো, তুমি চিন্তা করো না। এমন করে বেশ কয়েকটা দিন কেটে গেল, কিন্তু একটা সময় ও আমাকে প্রচুর প্রেশার দিতে শুরু করলো যে রাসেল প্লিজ আমাকে বাড়ি নিয়ে চলো। আমি বললাম দীর্ঘ আজকে অনেক বৎসর হয়ে গেছে আমি বাড়িতে যাই না, আমি তো আমার বাড়িঘরের রাস্তা ঠিক ভুলেই গেছি। ও আমাকে বলে কেন, তোমার আইডি কার্ডে তো তোমার ঠিকানা আছে না, তোমার জন্ম নিবন্ধনের পেপারে তোমার ঠিকানা আছে, তুমি তোমার ঠিকানা অনুসারে তো যেতে পারো। আমি বললাম যেতে পারবো ঠিক আছে, কিন্তু আমার যেতে ইচ্ছে করতেছে না। এক পর্যায়ে আমাকে খুব প্রেশার দিল। আমি তখন বললাম যে দেখো তুমি যদি এরকম করে প্রেশার দিচ্ছ তাহলে আমি যাব, কিন্তু আমি তো হুট করেই তোমাকে নিয়ে যেতে পারবো না। এখন আমি হঠাৎ করে তোমাকে বাড়িতে নিয়ে গেলে বিভিন্ন ধরনের বাজে কথাবার্তা মানুষের মুখে শুনতে হবে এবং পরিস্থিতি আরও তাই মানে খারাপ হয়ে যাবে। সো একটা কাজ করো, তোমার যাওয়ার প্রয়োজন নয়, আমি যাই, এবং আমি গেলে পরে সব কিছু ঠিক থাকলে আমি তোমাকে কল দিব, তুমি আমাদের লোকাল যে বাজার আছে ওই বাজারে আইসো, আমি তোরা নিয়ে আসবো। ও বলে হ্যাঁ ঠিক আছে, তাহলে এটা খুব ভালো কথা, তুমি যাও এবং তুমি গিয়ে পরিস্থিতি সব কিছু দেখে যদি মনে হয় যে আমাকে নিতে পারবো আমাকে ফোন করে দেন, আমি যাব। এরপরে আমি তখন আমাদের বাড়িতে আসলাম অনেক বৎসর পরে, এত বৎসর পরে যে আমি রাস্তাঘাটগুলো পর্যন্ত ঠিকমতো চিনতে পারি না, মানুষকে জিজ্ঞেস করে করে বাড়িতে আসছি। তখন প্রায় আপনার বিকেল আসরের পরে আর কি, আসরের পর বাড়িতে আসছি। আসার পরে দেখি যে উঠানের মধ্যে একজন মহিলা কাজ করতেছে। তো ভালো করে দূর থেকে তাকিয়ে মানে যতটুকু বুঝলাম যে তিনি আমার সৎ মা, এবং আমি কাছে আসছি, এসে সালাম দিলাম, মা আসসালামু আলাইকুম। সালাম দেওয়ার পর আমার দিকে তাকায় আছে, চিনতে পারে না। আমার বলে আপনি কি, আমি তো আপনার চিনি নাই। বলে আপনি আমাকে চিনবেন না, আমি আপনার ছেলে। তা আমাকে বলে কোন ছেলে, মানে কে তুমি? আমি বললাম যে মা আমি রাসেল। এটা বলার পরেই সৎমা তখন আমাকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করলো যে বাবা আজকে এত বৎসর তুই কোথায় ছিলি, কোন জায়গায় ছিলি? আমি বললাম যে বাবা কোথায়? বলে তোর বাবার তো হাড্ডিও নাই। হাড্ডিও নাই মানে? বলে তোর বাবা তো অনেক বছর আগে মারা গেছে। মানে খুব কষ্ট হলো তখন। আসলে আমার বাবা প্যারালাইজ মানুষ ছিল, কিন্তু প্যারালাইজড হলেও আমার বাবা আমাকে অনেক আদর করতো, অনেক যত্ন করতো, ভালোবাসতো। হয়তো সৎমায়ের কারণে সে ভালোবাসাটা প্রকাশ করতে পারে নাই। এবং আমার বাবা মৃত্যুতে আমি খুব বেশি কষ্ট পেয়েছি। আমি ওই বাবার গায়ে হাত তুলে বাবার শরীরে রক্ত ঝরে আমি বাড়ি থেকে বেরোইছি। পরে কান্না করতে করতে বলি যে বাবাকে কোথায় মাটি দিছ, আমাকে কি একটু দেখানো যাবে? পরে বলে হ্যাঁ যাবে, চল। পরে আমাকে আমার মামাদের ঘরের পিছনেই কবরস্থান আছে, সেই কবরস্থান আমাকে নিয়ে গেল। দাদা দাদির পাশে আমার বাবার কবর দেওয়া হলো। বাবার কবরস্থানের কাছে গিয়ে আমি কবর জিয়ারত করলাম, কান্নাকাটি করলাম। দেখতে দেখতে মাগরিবের আজান দিয়ে দিল। মাগরিবের সময় একটা ছেলে আমাকে ডাকতে আসলো। আমি বললাম যে কি, আমি তো চিনতে পারি না। পর আমাকে বললো ভাই আমি জিসান, মানে সরি সিয়াম, বলে আমি যে সিয়াম আমার ছোটো ভাই। তো আমি বললাম ওরে আমি টোটালি চিনতে পারি না, মানে একদম লম্বা টম্বা হয়ে গেছে, দাড়ি টাড়ি রেখে দিছে, মানে কেমন একটা অবস্থা, চিনা যায় না। পরে বাড়িতে গেলাম, যাওয়ার পরে দেখলাম যে সৎ মামার জন্য মোটামুটি বিকেলে নাস্তা টাস্তা সব রেডি করে রাখছে, সন্ধ্যা নাস্তা পানি করলাম। করার পরে উনি মুরগি জবাই দিছে। আমি বললাম মা মুরগি জবাই দেওয়ার দরকার না, আমি তো চলে যাব। বলে কি চলে যাবি, কোথায় চলে যাবে? তোরা আমি বাড়িতে রাখবো, তুই যেতে পারবি না, এটা তোর ঘর তোর বাড়ি, তুই এটা ছেড়ে যাবি কেন? পরে সৎমা যখন এরকম করে বলতেছে, রাতটা আমি ওখানে থেকে গেলাম এবং রাতে আমি মুক্তার সাথে কথা বললাম। মুক্তাকে বললাম যে মুক্তি এই পরিস্থিতি, আমার বাবা তো মারা গেছে এবং সৎমা আমাকে আর যেতে দেয় না, যার জন্য আমি থেকে গেছি। আমাকে বলো অনেক ভালো করছো, আজকে তুমি থাকো এবং কালকে পরিস্থিতি বুঝো। তো রাতটা কেটে গেল। পরের দিন সকালবেলা আমি তখন আমার সৎমাকে বলতেছি মা আমি চলে যাই, আমি তো ছিলাম, চলে যাই আর থাকবো না। তিনি আমাকে বলে থাকবে না মানে? থাকবে না এটা কী ধরনের কথা, থাকাই লাগবে, তুমি থাকো। পরে আমি বললাম যে না মা আমি তো চাকরি বাকরি করি, চট্টগ্রামে চাকরি করি, আমাকে আমার চাকরির জন্য চলে যেতে হবে। আমার সৎমা আমাকে বলতেছে চাকরি করা ভালো কথা, চাকরির জন্য চলে যেতে হবে কেন? যেতে হবে না, তুমি থাকো। মানে একরকম উনি জোরাজোরি করতে শুরু করে। জোরাজোরির একটা পর্যায়ে আমি তখন বললাম মা তুমি যে আমাকে এরকম জোরাজোরি করে রাখতেছ, আমার তো বউ আছে। উনি বলে কি বলো, তুমি বিয়ে করছো? আমি বললাম হ্যাঁ বিয়ে করছি, আমার বউ আছে, আমি তো আমার বউরে রেখে বেশি দিন থাকতে পারবো না। এবার সৎমা আমাকে বলে তুই বউ নিয়ে চলে আয়।
আমি বললাম এটা ঠিক হবে না, আমার বউকে আমি এভাবে হঠাৎ করে গ্রামে নিয়ে আসবো, এটা ভালো হবে না, আমি শহরে যাই এবং গিয়ে আমার বউয়ের সাথে আলোচনা করি, তারপর না হয় তাকে নিয়ে আসবো। আমার সৎমা বলে যে ঠিক আছে, তাহলে তোর সাথে সিয়াম যাবে। আমি বললাম না না, সিয়াম যাওয়ার প্রয়োজন নাই, আমি যেহেতু ঘরবাড়ি সব কিছু দেখেই গেলাম, তোমাকে দেখলাম, ঘরবাড়ি দেখলাম, সবই দেখলাম, তাহলে আমি আমার বউ নিয়ে চলে আসবো, এই নিয়ে তুমি কোনো ঝামেলা করো না বা টেনশন করো না। আমার সৎমা বলে আচ্ছা ঠিক আছে, তাহলে আসবি তো? আমি বললাম হ্যাঁ আসবো। পরের দিনে আমার কাছ থেকে বিদায় নিয়ে তখন আমি চট্টগ্রাম শহরে আসলাম। আসার পর আমি তখন মুক্তাকে সব কিছু জানালাম। মুক্তা সব কিছু জানার পর তো একদম খুশিতে আত্মহারা হয়ে গেল। ও আমাকে বলতেছে ও মাই গড, মানে কী বলতেছে এগুলো? আমি বললাম যে সত্যি, আমার সৎমাকে আমি সব কিছু বলেছি এবং তিনি অত্যাধিক খুশি হয়েছে, তোমাকে আমাকে নিয়ে যেতে বলছে। তো আমাকে বলো আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যাবো। পরে আস্তে আস্তে গার্মেন্টসের চাকরিটা গোটায় ফেলতেছি। আবার এর মাঝে সৎমায়ের সাথে টুকিটাকি ফোনে আলোচনা চলতেছে, কথাবার্তা চলতেছে। গার্মেন্টসে সব কিছু ঠিকঠাক করে দেন আমি তখন আমার বউকে নিয়ে একেবারে গার্মেন্টস থেকে মানে ছুটি নিয়ে, ছুটি বলতে আমরা ক্যান্সেলে, দেন আমরা তখন গ্রামে চলে যাই। এবং আমার সৎমা আমাকে খুব সাদরে আমন্ত্রণ করে, গ্রামের মোটামুটি মানুষদেরকে জানায় এবং গ্রামের অনেক মানুষই আমার আব্বাকে যেহেতু অনেকেই সম্মান করতো, শ্রদ্ধা করতো, সেই জায়গা থেকে সবাই আসে আমার কাছে, এসে আমার সাথে কথাবার্তা বলে এবং খুব সুন্দর মিষ্টি সময় আমার সাথে কাটায়। এরকম করে তখন আমি গ্রামের মধ্যে পড়ে আছি। বাট কেমন জানি ধরেন গ্রামেই পড়েছে, কোনো কাজকাম করি না, বাবার জমি জামা আছে ওইগুলো দেখাশোনা করি ছোটো ভাইয়ের সাথে। আবার এমন করতে করতে হঠাৎ করে একটা বিষয় আমি খেয়াল করে দেখতে শুরু করি, মানে আস্তে আস্তে করে, হঠাৎ করে নয়, আস্তে আস্তে করে আমার মায়ের সাথে আমার ওয়াইফের কেমন জানি একটা দ্বন্দ্ব লাগতে শুরু হয়, মানে টুকিটাকি মানে ছোটোখাটো কাজ নিয়ে, মানে আস্তে আস্তে করে একটা প্রবলেম শুরু হচ্ছিল। তা আমি চিন্তা করলাম যেহেতু দুইটা মানুষ একসাথে আছে, এক কথা দুই কথা হতেই পারে, এটা তো আসলে একদম মানে বড় কোনো বিষয় না, এরকম এক কথা দুই কথা কাটাকাটি হতেই পারে, ওটা আমি মেনে নিলাম। কিন্তু ভাই এরকম করতে করতে একটা পর্যায়ে আস্তে আস্তে করে সামনের দিকে যেতে যেতে এক পর্যায়ে বিষয়টা এরকম হয়ে গেল যে দুজনেই মিলে, মানে আমার সৎমা এবং আমার বউ, তাদের মাঝে ঝগড়ার পরিমাণটা প্রচুর লেভেলের বেড়ে গেল এবং একটা পর্যায়ে আমার সৎমা আমার বউয়ের গায়ে হাত তুলতে শুরু করলো। মানে আমার বউকে একদিন মারছে পর্যন্ত, সন্ধ্যার সময় মারছে। আমি বাজার থেকে আসার পরে দেখি আমার বউ কাঁদতেছে, যে কী হয়েছে মুক্তা, কাঁদতেছো কেন? দেন বলে যে এই ঘটনা, তোমার আম্মা আমাকে মারছে। মারে জিজ্ঞেস করলাম কেন মারছো মা? মা আমারে খুব গালাগালি করতেছে যে ফকিন্নির পুত, তুইও খারাপ ছিল, তোর বাবার চরিত্রও খারাপ, তোর চরিত্রও খারাপ, এরপরে কই থেকে গার্মেন্টসের মাই একটা ধরে নিয়ে আসছিস, গার্মেন্টসের মেয়ে ইতি উতি বলে, মানে চট্টগ্রামের লোকাল ভাষা খুব খারাপভাবে গালাগালি করতেছে, যে তুই কালকের মধ্যে এতে দিয়ে আসবি, কোত্থেকে নিয়ে আসছিস ওখানে দিয়ে আসবি, তাই আমাদের সংসারে থাকতে পারবে না, মানে প্রচুর লেভেলের খারাপ ব্যবহার। এবং আমি তখন রুমে গিয়ে বললাম যে মুক্তা, প্রথম দিকে তো তুমি ভালোই ছিল আমার সৎমায়ের সাথে, এবং আমার সৎমা তোমাকে অনেক আদর করতো, যত্ন করতো, ভালোবাসতো, সব কিছু মিলে খুব ভালো একটা অবস্থানের মধ্যে ছিল। তাহলে হঠাৎ করে এমন ঘটনা ঘটে গেল, যে কি এমন হয়ে গেল যেটার জন্য তুমি এইভাবে সিন ক্রিয়েট করতেছো, বা সৎমা তোমার সাথে এরকম ঝামেলা করতেছে? আমাকে বলতেছে দেখো, তোমার সৎমা আসলে মানুষটি এরকমই, তুমি তাকে যতই ফেরেস্তা মনে করো, যতই ভালো মনে করো, সে আসলে ভালো মানুষ না। তুমি যে আমাকে আগে বলতো, আমি কথাগুলো বিশ্বাস করতাম না, কিন্তু এই কথাগুলো আমি এখন হারে হারে প্রমাণ পাইছি, আসলেই তোমার সৎমা এরকম। আমি তখন বললাম তাহলে কি করা যায় এখন বলো তো? আমাকে বলে কি আর করা যাবে, যেমনি পারো দুঃখ কষ্ট করে থেকে যেতে হবে, বাপের বিটাকে ছেড়ে যাওয়া যাবে? আমি বললাম তা যাওয়া যাবে না ঠিক আছে, কিন্তু এভাবে তো চলা যায় না। আমাকে বলে যেমনি পারো চলো। পরে একদিন দুই দিন তিন দিন করতে করতে আমি যখন দেখলাম যে সৎমায়ের সাথে আমার মানে মায়ের একটা মোটামুটি ঝগড়ার একটা চরম লেভেলে পৌঁছে গেছে, পরে আমি একদিন সৎমারে বললাম যে মা, যেহেতু মুক্তার সাথে তোমার খুব ভালো বনিবনা হচ্ছে না, তোমরা একসাথে থাকতে পারতেছো না, একটা কাজ করো, আমারে আলাদা করে দাও, আমারে আলাদা ঘর বানাই দাও, আমি আলাদা ঘরে মুক্তারে নিয়ে থাকি। আমার সৎমা বলে হ্যাঁ ভালো, তাহলে তুই তোর বউ নিয়ে আলাদা থাক, এই ঘরে থাকার প্রয়োজন নেই। পরে সৎমা আমার জন্য আলাদা একটা ঘর ঠিক করে বলতে আলাদা একটা ঘর তিনি বানায়, আলাদা একটা ঘর বানিয়ে আমাকে তখন বলে যে তুই ওই ঘরে থাকবি, তোর বউ নিয়ে তুই থাক। পরে আমি তখন আমার বউ নিয়ে মুক্তাকে নিয়ে আমি তখন ওই ঘরে থাকতে শুরু করি। তা ওই ঘরে থাকতেছি, চলাফেরা কিন্তু ওই যে গার্মেন্টসে এতদিন টাকা পয়সা দুজনে ইনকাম করছে ওইগুলো দিয়েই কিন্তু খাচ্ছি, অন্য কোনোভাবেই কিন্তু চলাফেরা নাই। এমন করতে করতে তখন আমন ধানের সিজন আসছে, মানে আমন ধান উঠছে মাঠ থেকে ধান ওঠার পরে আমার মা তখন, ছোটো ভাই তখন বিভিন্ন লোক রেখে ধান মাড়াইতেছে বা ধান পরিষ্কার করতেছে, সেগুলো করে ট্রাক নিয়ে এসে মনে ট্রাকে করে ধান নিয়ে চলে যাচ্ছে, এবং মানে লক্ষ লক্ষ টাকা ধান বিক্রি করতেছে।
এবং ওভাবে ধান বিক্রি করার পরে আমি তখন আমার সৎমারে বললাম যে মা, আমার তো আসলে আমরা তো আগে চট্টগ্রামে থাকতাম, চাকরি বাকরি করতাম, দুজনে ভালো করেই চলতাম, এখন তো আর ওভাবে চলতে পারতেছি না। এই সিয়াম তো অনেক ধান টান বিক্রি করছে, আমার যদি কিছু টাকা টুকা দিত তাহলে আমি ধরো এই মোটামুটি একটু চলতে পারতাম, যদি কিছু টাকা দিত। আম্মা আমার বলে কিসের টাকা দিবে? আমি বললাম কিসের টাকা দেখবি মানে, সিয়াম তো ধান বিক্রি করছে, ধানের টাকা। আমার আম্মা আমার বলে ধানের টাকা মানে ধান চাষ করছে সিয়ামে, এখন বিক্রি করবে সিয়ামে, তোরে টাকা দিবে কেন? তো আমি তখন বললাম হ্যাঁ, কথা তো ঠিকই আছে, কারণ সিয়াম ধান চাষ করছে, ওর চাষ করা ফসলি জমির মানে ফসলও বিক্রি করছে, তো সেই টাকা আমাকে কেন দিবে? তো আমাকে দিবে না। তাই আমি বললাম আচ্ছা মা, ঠিক আছে, সমস্যা নাই। এর পরের বারে যখন মানে এই সময় কেটে গেল, পরে আবার সিয়াম খনন করা শুরু করলো, জমি খনন করতে শুরু করছে, ফসল লাগাবে। তখন আমি সিয়ামরে বললাম যে সিয়াম বাইরে আমার একটু জমি দিয়ে আমি একটু চাষাবাদ করি, কেন আমার তো চলতে হবে, খেতে হবে, এভাবে তো আর আমি চলতে পারবো না, আমার বউ আছে এবং আমার তো চলা লাগে। আঙ্কেল আপনার আমি কী জমি দেবো? আমি আপনার কোনো জমি দিতে পারবো না, ডিরেক্টলি এটা বলে বসলো। তো এটা যখন আমার বললো, আমি তখন আমার মায়ের কাছে এসে বললাম যে মা, এই ঘটনা সিয়ামের সাথে তো কথা হইলো, সিয়াম তো আমার ডাইরেক্টলি বলতেছে যে ও আমার কোনো জমি টমি দিব না, তা কি করব? মা আমার বলে সিয়াম তোর জমি দিব কেন, তুই কি এখানে জমি পাবি? এমনি আমারে বলে। আমি তখনও কিন্তু আমি বলি না যে সিয়াম যে বাবার সন্তান, আমি তো সে একই বাবার সন্তান, তা জমি পাবো না কেন? আমিও তো জমির ভাগ পাবো। আমার আব্বা তোর সব কিছু সিয়ামকে লিখে দেওয়া যায় নাই, বা আমি তো বাবার সন্তান, আমি তো অনেক বছর মানে স্কুলে পড়া অবস্থায় আমি বাড়ি থেকে পালাইছি, আমি তো ছোটো বয়সে যাইনি। পরে আমি মারে বললাম যে মা, আমার নামে আমি তো পাবো না, ঠিক আছে, এটা কাজ করো, আমার একটু জমি দাও, আমি চাষবাস করে আমার বউ নিয়ে খাই, তা আমার তো চলাফেরা করা লাগবে, আমার তো বউ নিয়ে চলতে হবে, তা আমার অল্প কিছু মানে তুমি একটু ব্যবস্থা করে দাও, কিছু হইলেও দাও। আমার সৎপা তখন আমাকে ডিরেক্টলি বলতেছে যে 1 ফোঁটা পরিমাণের জায়গা তিনি আমাকে দিতে পারবে না, আমার বাপের সম্পত্তির 1 ফোঁটা মাটিও তিনি আমার নামে দিবে না। তিনি তখন ডিরেক্টলি আমাকে এটা মানে বলে দিল। বলে দেওয়ার পরে আমি তো মানে ছোটো ভাইয়ের কাছ থেকেও এভাবে বললো, এবং সৎমা যখন বলে দিল, পরে চিন্তা করলাম যে কী করা যায়। আমি তখন আমার বউয়ের কাছে গেলাম, এবং বউয়ের কাছে যাওয়ার পরে বললাম যে মুক্তা, কী আর করা, আমি তো সৎ ভাইয়ের সাথেও কথা বললাম, সেও আমাকে এটা বললো, এবং সৎ মায়ের সাথে যখন কথা বললাম, তিনি আমাকে ডিরেক্টলি একটা কথাই বললো যে বাবার ওই ভিটার 1 ফোঁটা পরিমাণের সম্পত্তি তারা আমার নামে দিবে না, বা আমাকে দিবে না। সো এখানে তুমি আর আমি পড়ে থেকে তো কোনো লাভ নাই, চলো আমরা এখান থেকে চলে যাই। মুক্তা তখন আমাকে বললো চলে যায় মানে কি বলতে চাচ্ছ তুমি এটা? আমি বললাম যে মানে কি বলবো, মানে আমরা তো এখানে কোনো কিছু পাবো না, তারা তো কোনো কিছু দেবে না, সো এখানে থাইকা থেকে আমরা কি করব? আমরা চলো গার্মেন্টসে আবারও চলে যাই, এবং গার্মেন্টসে গিয়ে আমরা যে আগে চাকরি করতাম সেই চাকরি আবার দুজনে মিলে করব। ও তখন আমাকে বলতেছে মানে গার্মেন্টসে গিয়ে তুমি আবার চাকরি করবা কেন? তুমি কি তোমার বাবার সন্তান না? হ্যাঁ আমি আমার বাবার সন্তান, তুমি তোমার বাবার কাছে সম্পদ পাবা না? পাবো। তুমি তোমার বাবার কাছে সম্পদ পাও, সম্পদ রেখে তুমি চলে যাবা কেন? আমি তখন বললাম যে দেখো, আসলে এই নিয়ে আমার ভাইয়ের সাথে মায়ের সাথে ঝগড়া করতে আমার ইচ্ছা করতেছে না, আমি বহু বছর আগে সব কিছু ছেড়ে চলে গেছি, এখন আর এইসবের মালিকানাও আমার দরকার নাই, বা এখানে থাকারও কোনো ইচ্ছা আমার নাই, আমি চলে যাব। ও তখন আমাকে বলতেছে আমি যা বলছি তাই, তুমি এখানে থাকবা এবং এখানে থেকে তুমি তোমার সয় সম্পত্তি সব বুঝে নিবা। তাই মুক্তা তখন আর আমার মানে যেতে দিল না। তো এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা পর্যায়ে দেখা গেল যে আমার মায়ের সাথে আমার সৎ ভাইয়ের সাথে আমাদের মানে আস্তে আস্তে করে ঝগড়াটা এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে, যে কোনো সময় হয়তো একটা মার্ডার হয়ে যেতে পারে, মানে একটা খুনাখুনি অবস্থায় চলে যেতে পারে। আমি তো আর জমিতে গেলাম না, ভাই আমাকে জমিতে নামতে দিলও না, এবং সৎমা এই পর থেকে লাগছে যে লাগার মতোই লাগছে আমার পিছনে। পরে আমি ওর বউরে বললাম যে তুমি কি চাও এখানে একটা মার্ডার হোক? তুমি কি চাও যে এখানে রক্ত পড়ুক, জমিনে রক্ত পড়ুক? তুমি যদি এটা না চাও, তুমি যদি আমাকে সত্যি স্বামী হিসাবে মেনে থাকো, আমি যে এই পরিবারের সন্তান, আমার বাবার যে এত কোটি কোটি টাকার সয় সম্পত্তি আছে, এসব জেনে তো আর তুমি আমাকে বিয়ে করো নাই, তুমি আমাকে বিয়ে করছো গার্মেন্টসে চাকরি করা সহজ সরল একটা রাসেলকে। তো আমি সেই রাসেল হিসেবেই তোমার জীবনে থাকতে চাই। তুমি আমার বাবার সম্পত্তির উপরে আর কোনো রকমের লোভ লালসা রেখো না, তুমি চলো আমার সাথে চলো। আমাকে তখন বলে আমি লোভ লালসা রেখেছি মানে? তোমার বাবার সম্পত্তি, তুমি এটার মালিক, তো তুমি এটা তোমারটা তুমি বুঝে নিবা না? তুমি কেন তোমার সৎ ভাইকে সব কিছু ছেড়ে দিয়ে চলে যাবা? এইটা কেমন কথা? আমি বললাম প্লিজ তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, তুমি এই বিষয় নিয়ে আর কোনো কথা বলো না, এবং মেহেরবানি করে আমাকে এবারের মতো মাফ করো, তুমি তোমার মতো করে চলে যাই। পরে জোরাজোরি করে একটা পর্যায়ে আমি তখন তারে নিয়ে তখন চলে গেলাম বলতে গ্রামের ঘরবাড়ি যা যা ছিল সব কিছু ভেঙে সব কিছু করে তখন আমি তাকে নিয়ে ডিরেক্টলি চলে গেলাম। এবং তাকে নিয়ে চলে যাওয়ার পরে আমি তখন ওইখানে মানে শহরে আবারও অন্য একটা গার্মেন্টসে চাকরি নিলাম, যেহেতু অনেক গার্মেন্টস আমাদের পরিচিত আছে এবং দীর্ঘ অনেক বছর আমরা গার্মেন্টস লাইনে কাজ করি।
সব গার্মেন্টসে আমাদের মোটামুটি টুকিটাকি লোকজন আছে। ওনার সাথে মিশে আমি তখন অন্য একটা গার্মেন্টসে কাজ নিয়ে নিলাম। তো সেই গার্মেন্টসে কাজ করতেছি। আর ওখানে যাওয়ার পরে আমার সৎমা কিন্তু কোনোভাবেই আর আমার কোনো খোঁজখবর নেয় নাই। আমার কোনো খোঁজখবর নেয় না, আমার সাথে আর কোনো রকমের আলোচনা, কোনো কথাবার্তা বলে নাই। এরকম করতে করতে আমার বউয়ের হঠাৎ করে ফেসবুকে একটা লোকের সাথে পরিচয় হয়। মানে কেমন যেন একটু পরিচয়, লোকটা আমার বউর সাথে অনেক কথাবার্তা বলে, মানে বউর সাথে অনেক ভালো। ফেসবুকে পরিচয় হয়। ওই লোকটা থাকতো হচ্ছে আপনার কাতারে থাকতো। তো এমন করতে করতে আমার বউ একদিন বলে, জানো ওনাকে আমি ভাই ডাকছি, এই মানুষটা অনেক ভালো, তুমি একটু ওনার সাথে কথা বলো। তো একদিন কথা বললাম। ওনার বাড়ি হচ্ছে আপনার নরসিংদীতে, ঢাকার কাছাকাছি কোনো একটা জেলা হবে ওই নরসিংদী। পরে আমার সাথে কথাবার্তা বলো, অনেক ভালো লোকটা আর কি, নম্র ভদ্র বা অনেক ভালো। তো এরকম করতে করতে আমার বউ ওনাকে বলে আর কি যে দেখো, মানে আমার যে ব্যাকগ্রাউন্ড বা আমার যে মানে পূর্বপুরুষদের বিষয় সব কিছু বলার পরে এই লোক আমার বউরে বলে, একটা কাজ করো, তাহলে রাসেল ভাইয়ের বিদেশে পাঠিয়ে দাও, কাতারে পাঠিয়ে দাও, কাতারের অবস্থা তো অনেক ভালো, আমি রাসেল ভাইকে কাতার নিয়ে আসি। তা আমার বউ বলে, কাতার যেতে তো ভাইয়া অনেক টাকা লাগবে, তা এত টাকা তো আমাদের কাছে না, আমরা এত টাকা কোত্থেকে দিব। ওই ভদ্রলোক তখন আমার বউকে বলতেছে, শোনো বোন, এত টাকা কাতার আসতে লাগে না, এগুলো আসলে দালাল চক্র যারা আছে তারা নিয়ে যায়। কিন্তু বিদেশে আসার জন্য, মানে কাতারে আসার জন্য কাতারি গভর্নমেন্টের একটা ফি আছে, একটা ভিসা উঠানোর জন্য একটা ফি আছে। ওই ফিটা জমা দিলে, অল্প কিছু টাকা, ওই টাকাটা জমা দিলেই ভিসাটা উঠে যায়। তো ভিসার দাম কিন্তু খুব অল্প টাকা, বাট ওই অল্প টাকাটারে ধরো 1 হাত 2 হাত 3 হাত করে পাল্টাতে এই টাকাটা একটা সময় 5 লাখ 6 লাখে উঠে যায়। তো তোমার যেহেতু আমি বোন ডাকছি, তোমার হাজব্যান্ড তো আমার কাছে আমার ছোটো বোনের হাজব্যান্ডের মতোই। তো ঠিক আছে, সমস্যা না, আমি তোমার হাজব্যান্ডকে আনার ব্যবস্থা করব। আমি তোমার হাজব্যান্ডকে নিয়ে আসবো, তুমি তোমার হাজব্যান্ডকে পাসপোর্ট করাও। পরে মুক্তা আমার এগুলো বলে, আমি চিনি না জানি না, এরকম অপরিচিত একটা লোক, সে আমার বিদেশে নিয়ে যাবে, মানে এইটা তো আমার কাছে আসলে মানে ভালো মনে হয় না, তুমি কি বলো? আমার বউ আমাকে বলতেছে, আরে অপরিচিত হতে যাবে কেন, তিনি আমাকে বোন ডাকছে, আমি তারে ভাই ডাকছি, তার সাথে আমার একটা ভালো একটা সম্পর্ক তৈরি হয়েছে, তা এরকমভাবে সমস্যা কি, তুমি এরকম করতেছো কেন? আমি বললাম যে দেখো, আসলে এটা আমার কাছে ভালো লাগে না, বা তুমি এটাকে ভালো হিসাবে দেখতেছো, কিন্তু আমার কাছে বিষয়টা খুব বেশি একটা ভালো মনে হয় না। আমার বউ তখন আমাকে বলে, তোমার কাছে রিকোয়েস্ট করতেছি, তুমি প্লিজ কিছু বলো না, তুমি অ্যাটলিস্ট পাসপোর্টটা করো। তা মুক্ত আমার খুব জোর করে পাসপোর্ট করে এবং পাসপোর্টটা করানোর পরে ও তখন ওই লোকের কাছে পাসপোর্ট পাঠানোর পরে ওই লোকটা তখন কী করে, আমার ভিসা প্রসেসিং শুরু করে। আমি রাজি হই না, যাবো না। এরপরেও একটা সময় আমার ভিসা তখন সব কিছু ওকে হওয়ার পরে সামান্য প্রায় 1,02,000 টাকার মতো লাগে। ওই টাকা মুক্তার আমি গার্মেন্টসে চাকরি করে ম্যানেজ করে দিয়ে দিই, কারণ আমরা যখন গার্মেন্টসে চাকরি করি আমরাও ভালো টাকা বেতন পাই, প্রায় আমি মাসে 30,000 টাকার মতো পাইতাম, এবং মুক্তারও স্যালারি ভালো ছিল। দুজনে মিলে খুব বেশি সময় লাগে নাই, ভিসা টাকাটা দিয়ে ফেলার পরে তিনি তখন বলে যে ভাইয়া আপনি চলে আসেন, বা টিকিট কেটে দিচ্ছে, এবার টিকিটও কেটে দেয়। অ্যান্ড আমি তখন মুক্তারে বললাম যে মুক্তা কী করবো? ও আমাকে বলে, কী করবো মানে, চলে যাবা, তুমি কি পাগল নাকি, চলে যাও। পরে এরকমভাবে জোরাজুরি করে আমাকে তখন একাই এয়ারপোর্টে দিয়ে আসে। আর এই বিষয়ে আমি আমার মা বা আমার ভাইদেরকে আর কোনো কিছু জানাইনি। আমি তখন কাতারের উদ্দেশ্যে রওনা দিই, আল্লাহর রহমতে আল্লাহর উপরে ভরসা রেখে আমি তখন কাতারে যাই। এবং কাতারে যাওয়ার পর আমাকে একটা কোম্পানি বিষয়ে চাকরি দেওয়া হয়। তো ওই ভাইটা অত্যন্ত ভালো, নরসিংদীর ভাইটা, তিনি আমাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করে তার বাসায় নিয়ে যায়, আমাকে কাপড় চোপড় কিনে দেয়, খাওয়া দাওয়া করায়। ওনার বাসায় 3 দিন পর্যন্ত খুব জামাই আদর করে আমার, এবং 3 দিন পরে তিনি আমাকে আমার যে কর্মস্থল আমাকে দিয়ে আসে। তো আমি আমার কর্মস্থলে কাজ করি, ভালো টাকা বেতন পাচ্ছি, এবং পরিবারের তখন আমি অনেক ভালো টাকা পয়সা পাঠাচ্ছি মুক্তার জন্য। তখন আমি মুক্তার আস্তে আস্তে বললাম যে মুক্তা, মানে আমি তখন আবার ফেসবুকে ছবি দিতাম, বা বড় বড় কোম্পানিদের সাথে, বড় বড় বিদেশিদের সাথে চলাফেরা, এইটা ওইটা ছবি দিতাম ফেসবুকে। এই জিনিসগুলো 1 দিন 2 দিন 3 দিন করতে করতে অনেকগুলো দিন আমার বউ তখন ফেসবুকে ছবি দিত এমনি। আমি তখন মুক্তারে বললাম যে একটু জায়গা কিনা দরকার, দেখো না কোথাও একটু জায়গা কিনা যায় কিনা, একটু জায়গা কিনবো। পরে ওই যে বাড়িতে দীর্ঘদিন ছিলাম, সেখানে কিছু পোলাপানির সাথে এলাকার আমার একটা সম্পর্ক হয়। তো চিন্তা করলাম যে আমি আমার এলাকাতেই কোথাও না কোথাও একটু জায়গা কিনবো, যেহেতু আমার বাপের ভিটাইটা, মাঝে মাঝে আমার বাবার কবরের কাছে যাব, দাদা দাদের কবরের কাছে যাব, এবং ওই কবরের কাছে যাব, তাদের জন্য দোয়া আছে বা আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ তাআলার কাছে। এই জন্য আমি যদি জায়গা কিনিও, তাহলে আমার গ্রামের পাশে জায়গা কিনবো। পরে গ্রামের মানুষের সাথে আস্তে আস্তে করে যোগাযোগ করতেছি যে ভাই কোথাও জায়গা পাওয়া যায় কি না, আমার জন্য একটু জায়গা ম্যানেজ করে দাও। ওই সময় কিন্তু আমি অনেক টাকা ইনকাম করতেছি, মানে অনেক বেশি টাকা। কোম্পানির লোকজন আমাকে অনেক পছন্দ করে, এবং দীর্ঘদিন গার্মেন্টস লাইনে কাজ করেছি, পরিশ্রম করতে পারি, এবং পারিশ্রমিক মানুষ হিসেবে সবাই অনেক আমার পছন্দ করে, টাকা পয়সা ভালো ইনকাম করতেছি। পরে এলাকার লোকজনের কাছে জানাইলাম যে আমার তো এরকম
জায়গা সম্পত্তি দরকার, মানে একটু জায়গা দরকার, আমি বাড়ি টাড়ি বানাবো। এটা কিন্তু আবার এখানে অনেকগুলো বছর পেরিয়ে গেছে। আমি আবার বিদেশে যাওয়ার পরে, এটা আবার মানে 5-6 বছর পরের কথা আমি বলতেছি। পরে কথাবার্তা বলার পরে তারা বলছে ঠিক আছে জানাবে। এরকম করতে করতে আমার হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা, ওই নাম্বারটা একদিন সেভ করে আমার কল দিয়ে আমি রিসিভ করি, আমি চিনি না, নতুন নাম্বার। পরে আমাকে বলতেছে যে সিয়াম, আরে সরি রাসেল, লাইনটা কাটো না বাবা, আমি তোমার আম্মা বলতেছি। আমি যে কোন মা? পরে আমার বলে তোমার মা কয়টা? তোমার মা তো একটাই না, একজন তো চলেই গেছে তোমাকে ছেড়ে, আর আমি তো তোমার সৎ মা। আমি বললাম যে হ্যাঁ বলেন, কী কারণে আপনি আমার এত বছর পরে কল দিলেন? পরে বলতেছে বাবা রে, একটা জিনিস শুনে আমার কলজাটা ফাইটা গেছে। আমি বললাম কী জিনিস শুনে আপনার কলজা ফাইটা গেল? কেন কলজা ফাইটা গেল? পরে আমার বলে বাবা রে, মানুষজন তো কত কথাই বলে, আজকে তোর মানে আমার এক দুঃসম্পর্কের কাকা, তিনি নাকি এসে আমারে বলতেছে যে রাসেলের বাবার এত টাকার সম্পদ, এত জায়গা সম্পত্তি এই ছেলের, এরপরও আজকে এই ছেলে ফেসবুকে লিখতেছে যে তার থাকার জায়গা নেই, সে একটু থাকার জায়গা চাচ্ছে, কোথাও থাকার জায়গা হলে সে কিনে রাখবে, জায়গা কিনে সে থাকবে। তা ওই বাপের কাছে এত সম্পত্তি পাওয়ার পরে এখন সে জায়গা কিনে থাকতে চাইতেছে। তো এটা কী ধরনের কথা? ওই কি ওর বাবার কাছে সম্পদ পায় না? ওই কাকা নাকি আমার আম্মার সাথে এই বিষয় নিয়ে কথা বলে। আমি বললাম হ্যাঁ। তারপর আম্মা আমার বলতেছে বাবা যা হবার তা হইছে, তো তোর বউরে বাড়িতে পাঠা, এবং আমি তোর বাবার সম্পত্তি সপ্তাহটা ভাগ করে দিব, আমি আর দুনিয়াতে বাঁচবো কয়দিন, আমি তো আর বাঁচবো না। আর তোর যে সৎ ভাই আছে তারও স্বভাব চরিত্র ভালো না, সেও খারাপ হয়ে যাইতেছে দিনে দিনে। তা তুই বাড়িঘরের দিকে আয়, আমি তোর বাবার সম্পত্তি সব ভাগ করে তোর বুঝিয়ে দিব, আমি আর তোর সাথে ঝগড়াঝাটি করবো না। আমি ওই সৎমারে বললাম যে না মা, এসবের প্রয়োজন নাই, আপনি এসব বাদ দেন, আমি আর এই সমস্ত আমি বিষয়ের মধ্যে নাই। আমার সৎমা আমারে বলতেছে প্লিজ বাবা তুই এরকম রাগারাগি করিস না, তুই না ভালো, যা হবার তা হয়েছে তুই শোন। আমি সৎমাকে কোনো মূল্যায়ন করলাম না বা আমি মানলাম না। এবার সৎমা আমাকে প্রতিদিন ফোন দিয়ে যখন এইভাবে বিরক্ত করে, একটা পর্যায়ে আমি তখন বিষয়টা মুক্তার সাথে একটু আলোচনা করলাম, মানে মুক্তারে বললাম আর কি যে মুক্তা এই ঘটনা, এমনি এমনি আমার সৎমা আমাকে ফোন দিয়ে এগুলো বলতেছে, আমি এখন কী করব? মুক্তা আমাকে বলে তুমি যদি সম্পদ কিনো তাহলে কতটুকু সম্পদ কিনতে পারবা, তোমার কী মানে অ্যাবিলিটি আছে, কিন্তু তুমি যদি একটা কাজ করো ওইখান থেকে জায়গাটা কিনো তাহলে তুমি অনেক মানে ভালো কিছু করতে পারবা। আচ্ছা ওই সময় আরেকটা বিষয় আমি বলে রাখি, আমাকে যে লোকটা কাতারে এনেছিল নরসিংদীর ভাইটা, ওই নরসিংদীর ভাইটা কিন্তু ওই সময় চলে গেছে ইয়েতে চলে গেছে, আপনার কি বলে নরসিংদীতে চলে গেছে, মানে একেবারে চলে গেছে সেই দেশ থেকে, সে আর বিদেশে আসবে না, চলে গেছে। তো ওই লোকটা আবার মানে মুক্তের সাথে মাঝে মাঝে যোগাযোগ করে কথাবার্তা বলে, উনিও বলে। পরে আমি বললাম যে তুমি আমার কী বলতে চাচ্ছ? ও তখন আমাকে বলে যে না তুমি যদি গ্রামে চলে যাও তাহলে ভালো হয়, আমি গ্রামে চলে গেলে, এটা আমাকে বলে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে। পরে সৎমায়ের সাথে আলোচনা করে কথাবার্তা বলি, তার প্রায় 5-6 দিন পরে মুক্তা হঠাৎ করে চেঞ্জ হয়ে গেছে, ও গ্রামে যাবে না। তো গ্রামে কেন যাবো না? ও বলে যাবো না, আমি যাবো না, মানে হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। এখন এই হঠাৎ করে চেঞ্জ হয়ে যাওয়াটা আমার কাছে কেমন যেন একটু সন্দেহজনক মনে হয় আর কি। এবং একদিন মুক্তার একটা ছবির নিচে ওর ওই নরসিংদীর ভাইটা, যে ওরা ভাই ডাকছিল, উনি একটা কমেন্ট করে, এবং কমেন্টে একটু চোখে পড়ার মতো, মানে একটু বাজেভাবে দেখে আর কি। পরে আমার এখানে তো অনেক লোকজনে আছে, ওদের সাথে আলোচনা করি, এমনি এমনি ওই নরসিংদীর লোকটার কিন্তু আবার এখানকার অনেকেই চিনে, মানে অনেক মানুষজনরাই চিনে। তাই তারাও সবাই বলতেছে যে এই লোকটা কিন্তু ভালো না, উনি বিভিন্ন মেয়েদের সাথে বাংলাদেশে ফেসবুকে সম্পর্ক করে, এরপর এগুলোর সাথে শারীরিক সম্পর্ক করে, এই লোকটা কিন্তু বেশি একটা সুবিধার না, এই কথা সবাই আমারে বলে। তো সবাই যখন আমারে বলে, আমার ভিতরে তখন জিনিসের সন্দেহ লাগে, যেহেতু আমার বউ চিটংয়ে থাকে, উনি নরসিংদী থাকে, যে কোনো সময় আমার বউর কাছে আসতে পারে, আমার বউ তো একাই বাসায় থাকে, আমার কোনো বাচ্চা কাচ্চা নাই, যে কোনো সময় বা ও আসতে পারে বা ও যেতে পারে। তো আমার ভিতরে একটা সন্দেহ ঢুকে যায় আর কি। সন্দেহটা ওই এখানকার লোকজনই যারা আমার সাথে কাতারে ছিল তারাই আমার ভিতরে সন্দেহটা ঢুকে দেয়। তো এইভাবে সন্দেহ মানে চরম পর্যায়ে পৌঁছে যায়, অনেক সন্দেহ করতে শুরু করি। একটা পর্যায়ে আমি তখন আমার বউরে প্রেশার দিই যে না তুমি থাকতে পারবো না চিটংয়ে, যদি আমার বউ হিসাবে থাকতে চাও তোমাকে গ্রামে চলে যেতে আমার মায়ের কাছে। ও আমাকে বললে দেখো তুমি আমাকে তোমার মায়ের কাছে পাঠাও, আমি যেতে চাই না। তাহলে আমার কাছে পুরোই ডাউটলি তখন লাগে যে নরসিংদীর লোকটা সম্ভবত আসা যাওয়া করে, ওর কাছে থাকে বা ও যায়, এই জন্যই ও আমার বাড়িতে গেলে তো আমার আম্মার বন্দি হয়ে যাবে, আমার আম্মা ওকে নজরদারিতে রাখবে, তো তার এইসব করতে পারবে না, এই জন্য ও বাড়িতেই যেতে চায় না। এই বিষয়টা আমার কাছে মনে হয়। আমি তখন ধমকাধমকি করি যে না তোমাকে বাড়িতে যেতেই হবে, তোমাকে আমার বউ হিসেবে থাকতে হলে আমার বাড়িতে গিয়ে আমার মায়ের সাথে ভালো করে আমার বউ হিসেবে থাকতে হবে, এভাবে আমি তোমাকে রাখবো না। এই ঝগড়াঝাটির একটা পর্যায়ে তখন বলো আচ্ছা ঠিক আছে তুমি যদি এরকম করেই বলতেছো আমি যাব। তাই এবার ও যায় এবং আমার আম্মা তখন ওকে শহর থেকে এসে নিয়ে যায়। তো গ্রামে নিয়ে যাওয়ার পর ও তখন গ্রামের আমার সাথে এই বিষয়টা নিয়ে যে আমি ওকে জোর করে গ্রামে পাঠালাম, আমাদের স্বামী স্ত্রীর মাঝে কিন্তু একটু ঝগড়া হয়ে গেছে।
ঝগড়া হয়ে গেছে বলতে আমি ওর সন্দেহ করি যে তুমি খুব খারাপ একটা মেয়ে, শহরে বিভিন্ন ছেলেদের সাথে খারাপ কাজ করো, বিভিন্ন ছেলেদের সাথে তোমার খারাপ করার সম্পর্ক, এই জন্য তুমি গ্রামে যেতে চাও না, গ্রামে থাকতে চাও না, তাহলে তুমি গ্রামে যাবা না কেন? এই বিষয়গুলো নিয়ে যে ওর সাথে আমার একটা ঝগড়া হয়, ঝামেলা হয়, এই নিয়েও আমার উপরে মনোমানিত। আমি ওর সাথে খুব বেশি একটা কথা বলি না। তা বেশিরভাগ সময় এখন আমি সৎ মায়ের সাথে কথা বলি, এবং সৎ মায়ের সাথে কথা বলি শুধু ওর বিষয় যে মা মুখটার দিকে খেয়াল রাখেন। এবং একটা সময় সৎ মাকে আমি তখন ভাইঙা ওই নরসিংদীর লোকটার বিষয়ে বলেও দিই যে ওই লোকটা এরকম এরকম একটা লোকের বিষয়ে বলে আমার সৎ মা আমারে বলে, তুই টেনশন করিস না, আমি তোর বউরে চোখে চোখে রাখতেছি, এটা নিয়ে তুই চিন্তা করিস না। আমি তখন এই টোটালি মুক্তার সাথে এই সন্দেহ নিয়ে আর কি, মানে নরসিংদী লোকটার বিষয় নিয়ে আমার মুক্তার সাথে এত পরিমাণের ঝগড়া হয় যে আমি ওর সাথে আর কথাই বলি না, মানে টোটালি কথা বলে বন্ধ করে দিই। আমাকে একটা কথাই বলি যে দেখো ওই লোকটা কেন তোমাকে বোন ডাকবে, তার স্বার্থ কি? সে আমাকে 2 লাখ টাকায় কাতারে নিয়ে আসলো, যেখানে 5-6 লাখ টাকা লাগে, এর লোকটা কোনো স্বার্থ আছে? মানে সে তোমার ছবি নিয়েছে, কেন এরকম কমেন্ট করলো? মানে এই বিষয়গুলো নিয়ে তখন মুক্তার সাথে আমার পরিপূর্ণভাবে একটা মানে দ্বন্দ্ব লেগে গেলো। আমি আর মুক্তার সাথে কথা বলি না, এবং ও কথা বলতে চাইলেও আমি কথা বলি না। এবং সৎমাইকে বলি যে তুমি ওকে টাইটে রাখো, পাহারাতে রাখো, এরকম করে। আমার সৎমা তখন ওর সাথে থাকার পরে আমাকে তখন মাঝে মাঝে বলে, বাবারে ওই কিন্তু চলে যাওয়ার জন্য অনেক চেষ্টা করে, আমি কিন্তু ওরা পাহারা দিয়ে রাখতেছি, ওরা আমি ঘরের বাইরে যেতে দিই না, ওরা পাহাড়ে। এইভাবে প্রায় 4 মাস আমি আমার বউর সাথে কোনো কথা বলি না, মানে ওই রাগ করে কথা বলি না। কেন ওই লোকটা ওর ছবির নিচে এরকম কমেন্ট করলো, কেন ও শহরে থেকে গ্রামে যেতে চাইলো না, কেন আমি লোকের মুখে ওর নামে খারাপ কথা শুনলাম, এই জন্য। পালাক্রমে দেখা গেল যে আমি 4 মাস আমার বউর সাথে টোটালি কোনো কথা বললাম না। 4 মাস পর আমি যখন কথা বলতে চাইলাম, আমার বউ তখন আর আমার সাথে কথা বলে না। আমি সৎমাকে বলি যে কী ব্যাপার, ও আমার নাম্বার ব্লক করে রাখছে। এবার সৎমা বলে যে নাও তোমার জামাইয়ের সাথে কথা বলো, বলে যেন আমি কথা বলবো না। আমার বউ তখন আর আমার সাথে কথা বলে না, আমি কথা বলতে চাইলেও বলে না। এবার আমি সৎমারে বললাম যে মা কী করা যায়? তিনি বলে, তুমি তো বিদেশে পড়ে আসছো, তুমি বিদেশ বিরাজ্য করো, সমস্যা নাই, আমি ওরে পাহারা দিয়ে রাখতেছি। ওই কী করবে, কোথায় যাবে, আমি ওর সবসময় নজরদারিতে রাখবো, কিন্তু ও যাওয়ার জন্য খুব চেষ্টা করে। তোমার কথা সত্য যে একটা ছেলের সাথে সম্পর্ক আছে, লোকটা দেখতে এরকম? আমি বলি হ্যাঁ এরকম তুমি যা বলছো তাই। বলে এই লোকটাও মাঝে মাঝে আমাদের এলাকাতে আসে, ঘোরাফেরা করে বিভিন্ন জায়গায়, এইখানে ওইখানে অনেক জায়গায় ঘুরে, এগুলো আমি চোখের দেখায় দেখছি। তা তোমার বউ কিন্তু মানে বেশি সুবিধার না, আমার সৎমা আমারে বলতেছে। আমি তো জানি মা, তুমি ওরে দেখে রাখো। তখন আমার পুরো ডিপেন্ড আমার ওই সৎমায়ের উপরে, যে আমার সৎমা যা করবে সেটাই ভালো, এবং সেই হচ্ছে মুক্তাকে একদম সঠিক লাইনে নিতে পারবে, দেখাশোনা করে মুক্তাকে ভালো করতে পারবে। সৎমায়ের উপরে ডিপেন্ড হয়ে আমি তখন ওভাবে পড়ে আছি। মুক্তারও খোঁজখবর নিচ্ছি বলতে সৎমায়ের মাধ্যমে খোঁজখবর নিচ্ছি। এভাবে আমি আর ওর সাথে কোনো কথা বলি না, ও আমার সাথে কথা বলে না। দীর্ঘ প্রায় 2টা বছর কেটে গেল। এই 2 বছর মাঝে আমি অনেক চেষ্টা করেছি মুক্তার সাথে কথা বলার, কিন্তু আমার সৎমাও আর মোবাইল দেয় না, আর মুক্তারও নাম্বার আমি ওভাবে পাই না। কিন্তু মাঝে মাঝে সৎমা আমাকে ভিডিও কল দিয়ে দেখায় গোপনে যে ও আছে, খাওয়া দাওয়া করতেছে, কাজ করতেছে, মোটামুটি সব ভালো আছে। এবং 2 বছর ধরে এভাবেই কেটে গেল। অ্যান্ড 2 বছর পরে আমি তখন চিন্তা করলাম যে আমি বাড়িতে যাই, কারণ আজকে 2-2.5 বছর বউর সাথে কথা বলি না, বউটা গ্রামে বাড়িতে পড়ে আছে। আমি তখন বাড়িতে যাওয়ার পরিকল্পনা করতেছি, বাড়িতে যাব। তাই সৎমাকে তখন জানালাম যে মা আমি তো আসবো, এরকম ঘটনা। আমার সৎমা আমাকে হঠাৎ করে কী কারণে জানি বলতেছে যে তুমি আরও এই বছর আইসো না, সামনের বছর আসো, এই বছর আইসো না, সামনের বছর আসো। তো সামনের বছর আসতে হবে কেন, মানে সামনের বছর কেন আসতে হবে, আমার বিষয়টা তখন মাথায় আসলো না আর কি, যে সামনের বছর আমি কেন আসবো। তাই আমি বললাম যে মা সামনের বছর না, আমি এই বছরে যাবো। বলে না, তুমি আসলে সামনের বছর আসো। তো মা যখন এরকম করে আমার সাথে কথা বলে, আমি তখন আমার মানে কর্তৃপক্ষের সাথে কথা বললাম, আমার ওই কোম্পানির। আমি বললাম যে সামনের বছর, তারা বলে সামনের বছর আমাদের কোম্পানিতে নতুন ডেলিভারি আসবে, নতুন কাজের অর্ডার আসবে, সো সামনের বছর ছুটি পাওয়া যাবে না, যদি যেতে হয় তোমাকে এই বছরে যেতে হবে, সামনের বছর যেতে পারবে না। পরে যতই সৎমাকে বলি, সৎমা আমাকে মানাই করে। একটা সময় চিন্তা করলাম এভাবে মানা করার কী আছে, আমি যাবো ওই দেশে। এবার সম্পূর্ণ নিজের উদ্যোগে, যেটা আমি আর মুক্তের সাথে কথা বলি না বা মুক্তের সাথে আমার কোনো যোগাযোগে নেই, তা আমি তো আর মুক্তের সাথে আমার কিছুই নেই। তখন আমি সম্পূর্ণ নিজের উদ্যোগে টিকিট কেটে আমি একটা দিন ফিক্সড করলাম, এবং ওই দিন আমি তখন দেশের বাড়িতে রওনা দিলাম। ঢাকা এয়ারপোর্টে, আপনার চিটং এয়ারপোর্টে নামার পরে আমার মারে কল দিলাম, সৎমারে, যে মা তুমি তো আমার আসতে নিষেধ করো, কেন আসতে নিষেধ করো তা তো জানি না, কিন্তু আমি তো চলে আসছি বাড়িতে। আমি ঢাকা মানে চট্টগ্রাম এয়ারপোর্টে। আমার সৎমায়ের মাথায় মনে হয় তখন আসমানটা ভেঙে পড়ছে। উনি হঠাৎ করে, কেন তুমি কেন আসলা, কী কারণে আসলা, কারে জিজ্ঞেস করে আসলাম, মানে একটু উগ্র মেজাজি। তাই বললাম কারে জিজ্ঞেস করে আসবো, আমার বাপের বাড়ি, আমার বাপের ঘর, আমি কারে জিজ্ঞেস করে আসবো, আমি জিজ্ঞেস করে আসতে হবে কেন, আমার দেশে আমি আসবো, কারে জিজ্ঞেস করবো। মোটামুটি ধরেন সৎমা আমার উপরে এক পর্যায়ে খুব রেগে যায়। রেগে গিয়ে আমাকে বলে ঠিক আছে তুমি এয়ারপোর্টে থাকো, আমি আসবো। তো এয়ারপোর্টে থাকো, আমি আসবো, এই কথা বলার পরে দেন আমি তখন তারপরেও
আর সৎ মায়ের উপরে ডিপেন্ড না করে তখন বাড়িতে চলে আসলাম। বাড়িতে আসার পরে দেখি যে আমার বউয়ের জন্য আলাদা একটা ঘর রাখা আছে, ওই ঘরে আমার বউ থাকে। কিন্তু সৎ মা আমাকে বললো যে তারা নাকি একসাথেই থাকে, বাট আমি গ্রামে যাওয়ার পরে প্রথম দেখলাম যে আমার বউ আলাদা থাকে। কারণ বা আমার সাথে কথা বলে না, আমার বউ সুস্থ, কী হয়েছে ওর জানি না, শারীরিক অবস্থা খারাপ, শুয়ে আছে, কান্নাকাটি করে। আমি তখন রুমে ঢুকছি, রুমে ঢুকার পর জিজ্ঞেস করলাম মুক্তা কেমন আসতো, আমার সাথে কথা বলে না। পরে সৎ মামার জন্য খাবার দাবার এটা ওইটা সব রেডি করে নিয়ে আসছে, খাওয়া দাওয়া করছি। করার পর আমি দুপুরের দিকে বাড়িতে পৌঁছাইছি, পরে বিকেলে একটু ঘোরাফেরা করলাম, সন্ধ্যার দিকে ঘরে আসলাম। আসার পরে মানে ওর মনটা অনেক খারাপ, আমার বউয়ের মনটা অনেক খারাপ। কিন্তু বিকেলবেলা এলাকাতে ঘোরাফেরা করার পরে যেটুকুন জানতে পারলাম যে আমার ছোটো ভাই নাকি সিয়াম নাকি প্রচণ্ড রকমের খারাপ হয়ে গেছে। একটা সময় ও মাদকের ব্যবসা শুরু করছে এবং মাদকের ব্যবসা করতে গিয়ে পুলিশের হাতে ধরা খেয়ে বা মামলা মোকদ্দমা খেয়ে আমার বাবার যে সম্পত্তি আছে তার ধরেন 10 ভাগের 1 ভাগও নাই, সব বিক্রি করে দিছে। তো আমি বিদেশ থাকা অবস্থা কিন্তু এগুলো জানতে পারতাম না, বা কারোর সাথে খুব বেশি একটা কথাও বলতাম না, মানে সৎ মায়ের সাথে কথা বলতাম না, কারোর সাথে কথা বলতাম না। জানতে পারি যে জায়গার সম্বন্ধে সব বিক্রি করে দিছে। এগুলো নিয়ে আবার মায়ের সাথে আমার কথা কাটাকাটি হয়েছে। মা আমাকে বলে বিদেশ থেকে আসছিস এসব নিয়ে কথা বলিস না, তোরটা ও যেমনে পারে তোরটা বুঝিয়ে দেবে। তা আমি বললাম যে সবই তো বিক্রি করে দিছে, ঘর বিটা ছাড়া তো আর কোনো জায়গা নেই, সব আমাকে কী করবে, এবং সব বিক্রি করে নেশা করে, খালি নেশা করে, নেশা ছাড়া কোনো কিছুই বোঝে না। এবং আমার বউ কিন্তু আমার সৎ মায়ের সাথে খুবই ভালো, অত্যন্ত ভালো। আমার বউ আমার সাথে কথা বলে না, কিন্তু আমার সৎ মায়ের সাথে কথা বলে। আমার সৎ মার হাত পা টিপে দেয়, সৎ মায়ের সাথে বসে, খুব ভালো সম্পর্ক। যাই হোক, রুমে আসলাম, আসার পরে আমি বললাম যে মুক্তা খাওয়া দাওয়া করছো, কিছু বলে না। আমি ওর পাশে শুইলাম, শোয়ার পরে ওর গায়ে হাত দিতে চাইতেছি, গায়ে হাত দিতে দেয় না। আমার বলে আপনি আমার গায়ে হাত দিবেন না, আপনি আমার গায়ে হাত দিবেন না, মানে আমার কাছ থেকে একটু দূরে দূরে থাকতেছে। তো আজকে প্রথম রাত কোনো কিছু বললাম না। রাত হয়ে গেল, সকালে আমি গোসল টোসল করে বাজারে দিয়ে গেলাম, এবং বাজারে দিয়ে যেতে আমার সৎ মা আমাকে বলে এত বাজারে থাকিস না, নতুন বিদেশ থেকে আসছিস, মানুষ বিভিন্ন খারাপ খারাপ কথা বলবে, বাজারে তো থাকার দরকার নাই, বেশিরভাগ বাড়িতে থাক, তোর বউর মনটা নেওয়ার জন্য চেষ্টা কর, তোর বউর সাথে সম্পর্ক করার জন্য চেষ্টা কর। তা আমি আমার বউর সাথে সম্পর্ক করার জন্য চেষ্টা করি, বাড়ির মধ্যেই থাকি, কিন্তু কোনোভাবে কাজ হয় না। 3টা রাত কেটে যায়, এবং আমার ছোটো ভাই ওই নেশা পানি করে রাস্তায় পড়ে থাকে, রাস্তায় ঘুমায়, সব বিক্রি করে দিছে, মানে জায়গা সম্পত্তি আমার বাপের কিছুই রাখে না। একটা পর্যায়ে আমি তখন এইভাবে সময়গুলো কাটতে কাটতে 5-6 দিন কেটে গেল, আমার বউর গায়ে ধরতে পারে না। একদিন রাতে চিন্তা করলাম এত গেমেটি কেন, তোর এত অহংকার কেন, কী হয়েছে? এই বলে আমি তখন জোর করে আমার বউয়ের সাথে স্বামী স্ত্রীর সম্পর্ক করার জন্য চেষ্টা করি, এবং চেষ্টা করে একটা পর্যায়ে হঠাৎ করে আমি বেয়াদবি মাফ করবেন, আমি বোঝানোর জন্য বলি যে আমার বউয়ের স্তন থেকে দুধ বের হয়ে যায়, মানে বোঝা গেল যে সে তার বাচ্চা আছে, এমন একটা অবস্থা। এটা বুঝে যাওয়ার পরে আমি তখন মানে লাফ দিয়ে উঠলাম যে এটা কী হলো, মানে চিচ্চিরি দিয়ে আমার হাতে লেগে গেছে, এটা কী হইলো, মানে এটা কি? পরে আমার বলতেছে যে তুমি আমার গায়ে ধরছো কেন, আমার গায়ে ধরছোস কেন, মানে গালাগালি শুরু করছে। আমি তখন মুক্তি এটা কি, মুক্তি এটা কি, এটা কী হইলো? রাত তখন প্রায় 2টার মতো বাজে। আমি তখন চিৎকার চেঁচামেচি শুরু করছি। আমার সৎ মা তখন পাশের ঘর থেকে কী হয়েছে কী রে, কী হয়েছে, এই রাসেল চিল্লে, মা বেরিয়ে আসো, তো বেরিয়ে আসছে। ওরা মারা ডাকলেন যে মা কী হয়েছে, এই ঘটনা। মা আমার বলে বাবা রে কী আর বলবো, একটা মেয়ের কতক্ষণ চোখে চোখে রাখা যায়, আমি তো চোখে চোখে রাখতে পারি নাই, চোখে চোখে রাখতে পারি না। তোর বউ মনে হয় ওই লোকের কাছে গেছে, যাওয়ার পরে তুই আমার মাথায় হাত দিয়ে শপথ কর তোর বউরে কিছু বলবি না। আমি যে তোমার মাথায় হাত দিয়ে শপথ করলাম তোমার বৌমার কিছুই বলবো না। পর বললি লোকের কাছে গেছে, যাওয়ার পরে একটা সময় প্রেগনেন্ট হয়ে গেছে। প্রেগনেন্ট হয়ে যাওয়ার পরে বাচ্চা যদি ওই সময় অপারেশন করতে যায় তোর বউটা মারা যেত, এই জন্য বাচ্চা অপারেশন করি না। বাচ্চাটা হওয়ার পর বাচ্চাটা নষ্ট করি না, বাচ্চাটারে ফালাই দিছি, বাচ্চাটা মরাই হয়েছে, ওটারে ফালাই দিছি। তা কী করবো বল, তোর কাছে এগুলো বললে তো তুই বিদেশে হার্ট অ্যাটাক করে মারা যাবি। ওই নরসিংদীর লোকটা অঘটনটা ঘটাইছে। তো মা তুমি আমারে বলবা না? আমার মা আমারে বলে কী বলবো তোরে আর বলার মতো কি আছে, আমার তো বলার মতো কোনো ভাষা নেই, আমি তোর আর কী বলবো। আমি তখন বললাম তার মানে এইটা? আমার মা বলে হ্যাঁ এইটাই, তুই বউরে কিছু বলিস না, কিছু বলবো না ওরে। এই ঘিয়ে মা করে পিটাইতে শুরু করছি, রাত্রেবেলায় কুত্তার মতো পিটাইতে আসি। ওই কোনো মতো ঘুম থেকে উঠছে, উঠার পরে বলতেছি এরকমটা কেন করতেছো, পিটাইতে আসি। সকালবেলা আমি বললাম তোর চা যদি আমি আমার বাড়ির ত্রিসীমানায় দেখি তোর কিন্তু মাইরে ফেলাম, তুই আমার বাড়ি থেকে বেরো। ধাক্কায় সকালবেলা আমি ঘর থেকে বের করে দিই, এবং ও ঘর থেকে বেরিয়ে যায়, কাপড় চোপড় সব কিছু নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, চলে যায়। আমি যা একটা আপদ আমার কাছ থেকে বিদায় হয়েছে, আসলেই খারাপ ছিল, সিরিয়াসলি খারাপ ছিল। চলে গেল, যাওয়ার পরে আমি আমার মায়ের সাথে ভাইয়ের সাথে, ভাই তো আসেই না, ও নেশা পানি করে বাইরে বাইরে ঘুরে। একবার যে আমার মা 1-1.5 মাসের মধ্যে আমি আর বিদেশে যাবো না, মানে আমার প্ল্যানিং হচ্ছে আমি বিদেশে যাবো না, যা করার দেশেই ঢুকে রেখে কিছু একটা করবো, আর বিদেশ যাবো না। মনটা খারাপ হয়ে গেছে, বিদেশ আর কিসের জন্য যাব।
তো দেখলাম যে আমিও খারাপ হয়ে যেতে পারি, আমার সৎ ভাইটা মনে করে আমিও হয়তো নেশাপানির জগতে ঢুকে যেতে পারি, যেহেতু হঠাৎ করে বউয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটলো। আমার সৎ ভাই ইমিডিয়েটলি তখন আমাকে আরেকটা বিয়ে করাই দিল। জান্নাত নামের একটা মেয়ের আমার তখন বিয়ে করাই দিল। আমি খুবই ইমিডিয়েটলি, খুবই দ্রুত বিয়ে করে দিলে আমি জান্নাতের লগে আসি। একদিন দুপুরবেলা আমি আপনার দোকানে দিয়ে গেলাম, দোকানের দিকে যাওয়ার পর দোকান থেকে এসে দেখতেছি জান্নাত প্রচুর আমার সাথে ঝগড়া করতেছে। কী সে জান্নাত আমার আম্মুর সাথে ঝগড়া কেন বলে আমি গোসল করতে গেছি, তোমার ছোটো ভাই পিছন থেকে এসে আমার জড়াই ধরছে। আমার ছোটো ভাই? বলে হ্যাঁ। কে? সিয়াম। কেন সিয়াম তোমার জড়াই ধরলো? ও বলে আমি জানি না, সিয়ামটা তো আমি পাই না, তো পথে থাকে, রাস্তায় থাকে। তো আমি জাস্ট ওরে আর কিছু বললাম না। এরকম করে ওমা এরপরের দিন আবারও একইভাবে আমার বউরে একা পাইলেও জড়াই ধরে, বউরে একা পাইলেও জড়াই ধরে, বউরে একা পাইলেও জড়াই ধরে, এবং আমার সৎ মামার ছোটো ভাইয়ের সাপোর্টে। এরকমটা কেন হইল, মানে অ্যাকচুয়ালি কারণটা কি, এরকম হওয়ার কারণটা কি? পরে আমি বুঝতে পারলাম না যে এরকমটা কেন হয়ে গেল, কী কারণে হয়ে গেল। পরে আমি আস্তে আস্তে করে সৎমা বলে আরে তোর ভাই খারাপ হয়ে গেছে, বাদ দে তো, এই নিয়ে আমার সৎমায়ের সাথে আমার আস্তে আস্তে ঝগড়া শুরু হয়। পাশের ঘরের আমার এক দাদি আছে, দাদি আর কি হয় দুঃসম্পর্কের দাদি, তখন আমারে বলে বাবা রে, নাতি রে, তুই তো আসলে তোর জীবনে যে ভুল করছিস, জীবনে কখনো শান্তি পাবি না, তুই তো একটা ফেরেস্তারে ঘর থেকে পিটিয়ে বের করে দিছিস। আমি বললাম ফেরেস্তা? বলে ফেরেস্তা, তোর বউয়ের পেটে যে বাচ্চাটা ছিল, ওই বাচ্চাটা যে হয়েছে এটা মৃত বাচ্চা হয় না, জীবিত বাচ্চা হয়েছে। ওই জীবিত বাচ্চাটারে তোর সৎমা রেল লাইনে ফালাই দিয়েছে, এবং এই জীবিত বাচ্চাটার কারণ এটা তোর ছোটো ভাইয়ের। বললাম কী বলো, আমার ছোটো ভাই আমার বউর সাথে? বলে হ্যাঁ, তোর বউর সাথে তোর ছোটো ভাই এগুলো করছে। আমি বলে তো আমার বউ তো আমার কিছু বলে না। বলে কেন বলেনি এটা তো জানি না, তবে তোর সৎ ভাই এগুলো করছে। অনেক পরে আমি তখন আমার বউয়ের নাম্বারটা জোগাড় করলাম, অনেকের সাথে কথাবার্তা বলে ফোন দিয়ে বলতেছি যে তুমি যে আমার বাড়ি থেকে চলে গেলা, এটা প্রায় আপনার মাস 4 পরের কথা আর কি, বাড়ি থেকে চলে গেলা, রাগ করে চলে গেলা, আমার সৎ ভাই তোমার সাথে এইরকম কাজ করছে, তুমি তো আমাকে কিছু বলো নাই। বলে কেন, তুমি কি আমার কথা বিশ্বাস করতা? তুমি তোমার সৎ মাকে বিশ্বাস করতা যে ভাই তোমাকে মাত্র 2 লক্ষ টাকায় কাতারে নিয়ে গেছে, যে আমাকে ধর্মের বোন ডাকছে, ওই ভাইরে নিয়ে তুমি আমার সন্দেহ করলা? তুমি তো আমার কোনো কথা শুনোই নাই, তুমি তো তোমার সৎ মায়ের কথাই শুনতা, আমার কথা শুনতা। তারপরেও আমার সৎ ভাই তোমার সাথে এগুলো করলে তুমি বাধা দিলে না? বলে কতবার বাধা দিব, কত হাজারবার বাধা দিবে। একটা সময় তোমার মা এসে আমার হাত চেপে ধরছে, আমার ছেলেটা জায়গায় সম্পত্তি সব বিক্রি করে দিতেছে, নেশা করতে করতে মরে যাবে, ও তুমি ওরা একটু সময় দাও, তোমার সময় পাইলে ও ঠিক হয়ে যাবে। তো আমি চিন্তা করলাম চিৎকারে চেঁচামেচি করে লাভ কি, যেখানে আমার স্বামী ঠিক নেই সেখানে আমি দেওরকে বাধা দেওয়ার লাভ কি? ওই আমার উপরে কুকুরের মতো ছাপাইয়া পড়তো, আমি কিচ্ছু বলতাম না। তোমার মা এসে আমার বুঝাইতো যে তোমার সাথে একটু এই ধরনের কোনো কিছু হইলেও ঠিক হয়ে যায়, ও আগের মতো নেশা করে না, ও নেশা করবে, তোমারে না পাইলে তুমি ওর সাথে এটা করো, তোমার মা আমারে করতে বাধ্য করছে। তেমন আমার মা তোমার বাধ্য করছে, তুমি আমারে বললো না? বলে তোমারে বলবো কেমন করে, তুমি তোমাকে ব্লক করে রাখছো, তুমি কথা বলতে তোমার আম্মার সাথে, আমার সাথে কথা বলতা। এবং আমার বাচ্চাটা হওয়ার পর আমি বলছি আমার বাচ্চাটা নষ্ট করি না, আমি বাচ্চাটা আমি রাখি, প্রয়োজনে আমি বাচ্চাটাকে নিয়ে আমি চলে যাবো এখান থেকে। তোমার সৎমাই নবজাতক শিশুটারে কোলে নিয়ে ঘর থেকে বেরিয়ে রেল স্টেশনে ফালাই দিয়ে আসছে। বিষয়গুলো যখন আমি সৎমাকে জিজ্ঞেস করলাম, তিনি আমার সাথে চোখ মুখ রাগ করে আমার সাথে কথা বলে, এই বেয়াদব, এগুলো কী বলিস, কী কথা বলিস। দীর্ঘ 4টা মাস আরও এই সৎমায়ের সাথে ঝগড়া, ভাইয়ের সাথে ঝগড়া, ঝামেলা। এক পর্যায়ে গ্রামে 10 জনকে ডাক দিলাম, ডাক দেওয়ার পর ছোটো ভাইতে জমি বিক্রি করে ফেলছে। আমি আর করবো কি, এই জমি ফিরে আনতে হলে মামলা মোকদ্দমা, অনেক ঝামেলা। মামলা মোকদ্দমার সব কিছু বাদ দিয়া আমি তখন এই জান্নাতরে নিয়ে পরিবার থেকে আবারও বেরিয়ে গেলাম। পরিবার থেকে বেরিয়ে আবারও সেই গার্মেন্টস, যে গার্মেন্টস বহু বৎসর আগে ছেড়ে গেছি, ওই গার্মেন্টসে চাকরি করতে আবারও গেলাম। কিন্তু গার্মেন্টসে মাসখানেক চাকরি করার পরে একটা নিউজ পেলাম যে আমার বউ মুক্তা নাকি বিভিন্ন পতিতালয়ে যায়, খারাপ জায়গায় যায়, দেহ ব্যবসা করে। এগুলো জানতে পারার পরে বিভিন্ন মানুষ আমাকে বললে তখন খুব খারাপ লাগতে শুরু হলো। আবার পুরনো যে যাদের সাথে লিঙ্ক আপ ছিল গার্মেন্টস লাইন, ওদের সাথে যোগাযোগ করলাম। পরে মুক্তার আমি একদিন ফোন দিয়ে বললাম যে মুক্তা, এটা কী করতেছো? আমি বলে কী করতেছি মানে, আমি আমার পেটের দায়ে শরীর বিক্রি করতেছি। কেন? আমি বলে কেন আবার, আমার এই দুনিয়াতে কে আছে? ছোটোবেলায় বাবা মাকে হারাইছি, নানির কাছে এসে আশ্রয় নিয়েছি, মামাতো ভাইরা শিয়াল কুকুরের মতো ছিঁড়ে খাইতে চাইছিল, তাদের ওখান থেকে কোনো মতে যান বাঁচিয়ে গার্মেন্টসে গেলাম।
গার্মেন্টসে তোমার হাতটা ধরলাম, নতুন একটা সংসার হলো, বেঁচে থাকার একটা আশ্বাস পেলাম। হাত ধরে তুমি আমাকে তোমার পরিবারে নিয়ে গেলা। তোমার পরিবারে নিয়ে একটা মানুষরূপী অমানুষ মহিলার হাত আমাকে ছেড়ে দিয়ে তুমি প্রবাসে চলে গেলা। শিয়াল কুকুরের মতো তোমার ভাই আমার শরীরটা চিরে খেয়েছে। ভেবেছিলাম হয়তো এর বিচার কোনো একদিন হবে, কিন্তু বিচার হলো না তোমার ছোট ভাইয়ের, বিচার হলো আমার। ঘর থেকে কুকুরের মতো পিঠে আমাকে তাড়িয়ে দিলা। এরপরে কি করলা? সত্য মিথ্যা যাচাই না করে নতুন একটা বিয়ে করে বউ নিয়ে সংসার করতেছো। তো আমার জীবনের কি আছে বলো? এছাড়া আমি কি করতে পারি? তবে রাসেল, আমি তোমাকে একটা কথা বলে যাই, আমি যতটা পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করব, যতটা পুরুষকে আমি তৃপ্তি দিব, যতটা গুণা আমার হবে তার চেয়েও শত গুণ গুণা তোমার হবে, যদি সৃষ্টিকর্তা সত্য হয়ে থাকে। আমি বললাম তুমি আমার কাছে চলে আসো, আমি তোমার সাথে সংসার করব। আমাকে বলে যেতে পারি এক শর্তে, তুমি যদি তোমার বউ জান্নাতকে ছেড়ে দাও। আর ওই সময় জান্নাতও প্রেগনেন্ট। আমি তখন আমার বউরে বললাম যে বউরে এই ঘটনা কি করব? জান্নাতকে বললাম, জান্নাত আমাকে বলে তুমি যদি তোমার আগের বউকে আনো তাহলে আমার মরা মুখ দেখবা, আমি তোমাকে ছেড়ে যাবো না, আমি আত্মহত্যা করে মরে যাব। পালাক্রমে জান্নাতের ঘরে একটা মেয়ে সন্তান হলো। এখন পরিস্থিতি এমন একটা পর্যায়ে, একটা রাত আমি ঘুমাইতে পারি না। এমনি তো পারিবারিক অভাব, তার উপরে চিন্তা করে আমার জন্য আজকে মুক্তা একটার পর একটা ছেলের সাথে রাত কাটাচ্ছে। আর আমার জন্য মুক্তার জীবনটা নষ্ট হয়ে গেল। মুক্তাকে আমি আর করতে পারতেছি না, কারণ জান্নাত আমার বউ, আমার সন্তানের মা। জান্নাত আমাকে কোরআন মাথায় নিয়ে কসম করে বলেছে তুমি যদি মুক্তাকে এই ঘরে ফিরিয়ে আনো বা মুক্তাকে তুমি বিয়ে করো, আমি যদি কোনোভাবে জানতে পারি তাহলে আমি আত্মহত্যা করব। এবং একইভাবে জান্নাত আমাকে 24টা ঘন্টায় চোখে চোখে রাখে। জান্নাতের চোখের আড়াল আমি হতে পারি না। আমি গার্মেন্টসে চাকরি করতে গেলে গার্মেন্টসে আমার পিছনে মেয়ে লাগায় রাখে, বাসায় আমার পিছনে দারোয়ান লাগায় রাখে। আমি কোনোভাবেই কোথাও ছুটতে পারি না। প্রতিটা রাত যেন বিষণ্ণয়, যন্ত্রণায় আর মৃত্যুর শয্যায় কাটে। আপন ভাই, আমার নিত্যদিনের রাতের সঙ্গে আপনার জীবনের এই গল্পগুলো, আপনার গল্পগুলো শুনে মনে হয় যে দুঃখী মানুষ পৃথিবীতে শুধু আমি একা নয়, অনেক মানুষ আছে যারা আমার মতো দুঃখ নিয়ে দুনিয়াতে বেঁচে আছে। তাদের কাতারে আমিও দাঁড়িয়েছি। আমিও তাদের মতো এক জিন্দা লাশ হয়ে চট্টগ্রামের মাটিতে এক গার্মেন্টস কর্মী হিসাবে বেঁচে আছি। তাই আমার জীবনে ঘটে যাওয়া ঘটনাগুলো আপনার কাছে তুলে ধরেছি। ভাইরে ও ভাই, অনেক গল্প তো আপনি প্রচার করেছেন, অনেক মানুষকে সমাধা দিয়েছে। আপনার বন্ধুদেরকে, আপনার সাবস্ক্রাইবারদেরকে আপনি একটু বলেন না, যাতে তারা যেন আমাকে একটু বেঁচে থাকার একটা পথ দেখিয়ে দেয়। কোন পথে গেলে আমি একটু ঘুমোতে পারবো, ভালোভাবে দুটো ভাত খেতে পারবো, মুক্ত আকাশে নিঃশ্বাস নিয়ে নিজেকে নির্দোষ বলে প্রমাণ করতে পারবো, নিজেকে নিজের ভিতরে লুকিয়ে থাকা গিফটটা থেকে আমি রক্ষা পাবো, আল্লাহর কাছে নিজেকে নির্দোষ দাবি করতে পারবো। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত চট্টগ্রামের ভাই রাসেলের জীবনের বাস্তব গল্পে আমার সাথে থাকার জন্য। বন্ধুগণ, রাসেল ভাইয়ের গল্পটা সত্যি খুব কষ্টকর একটা গল্প। এই মানুষটা এক দুঃখের জীবনযাপন করছে। আমাকে বলে ভাই যে কোনো সময় চলে যেতে পারি, আত্মহত্যা আমার খুব নিকটে চলে আসছে, তাই আপনার কাছে মরার আগে কথাগুলো বলে গেলাম এবং অনুরোধ রইল যে আপনি আমার কথাগুলো তুলে ধরবেন। আমি তুলে ধরলাম তার কথাগুলো, কিন্তু তার জীবনে কী সমাধান আমি দিব। জান্নাত অলরেডি একটা সন্তানের মা, জান্নাতকে ছেড়ে দিয়ে সে মুক্তার কাছে যাবে, তাহলে জান্নাতের অপরাধটা কী ছিল? আবার মুক্তা যে আজকে এরকম একটা জীবনযাপন করছে, মুক্তার অপরাধটাও বাকি একমাত্র আল্লাহ ভালো জানে। এর কোনো সঠিক সমাধান আমার কাছে নেই। আজকে বেশ কয়েকদিন পরে এই টাইপের একটা গল্প পেলাম, যে গল্পের সমাধানের জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম যে আপনারা অন্তত কমেন্ট বক্সে একটা হলেও কমেন্ট করে লিখবেন যে রাসেল ভাই কোন পথে যেতে পারে, কোন পথে গেলে রাসেল ভাই তার জীবনে স্বস্তি ফিরে পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানে বিদায়। দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ এন্ড আসসালামু আলাইকুম।